হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আন্টি বলেন। হ্যাঁ, হ্যাঁ, ওই যে বললাম তো দিয়াকে যে 9টা থেকে ওই যে মার্জিয়ারা পরীক্ষা দিবে, 9টা থেকে দিয়ে যাক নাকি আরো আগে দিতে চায়। না, আগেই দিতে দিলে হচ্ছে যে আগে, নাইলে পরে দেওয়া যাবে না। আচ্ছা, 8টা 8:30টায় আসেন, 8টায় দেখা যায় যে অফিস। হুম। হুম। 8:30টায় দেন আন্টি, 8:30টায় দিলে ওই। আজ বলে বলে দিব না, বলে দিব। 8:30টায় দেন। ওকে জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম সকলকে, কি অবস্থা, সবাই কেমন আছো? আমাকে একটু জানো কেমন যাচ্ছে রমজান। আজকে 10ম রমজান শেষ হলো। রমজানে আসলে পড়ালেখা সময় পাওয়া একটু কঠিন, কারণ হচ্ছে যে আসরের পর থেকে তো ইফতারির জার্নি শুরু হয়, ইফতারির পরে থাকে শরীর ক্লান্ত, তারপর তো শুরু হয় তারাবি, তারাবি শেষ হতে 10টা। তো দেখা যায় 5টা থেকে 10টা আসলে আমাদের আর কিছুই করা হয় না, ইবাদতে মশগুল থাকা হয়, সেটাই উত্তম আসলে। একটা মাস কিন্তু আমরা একটু সময় ইবাদতে দিই। তো পড়াশোনা করাটা আসলে রমজানে কঠিন, সময় বের করাটা আরো কঠিন। একই সাথে তোমরা এখন ফাইনাল মডেল টেস্ট দিচ্ছ, তোমরা হচ্ছে যে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রি মেড করছো, প্রি ইঞ্জিনিয়ারিং করছো, নানা বিষয়ে আসলে তোমরা যুক্ত আছো। সো একটু কষ্ট হলেও পড়াশোনার সাথে থাকতে হবে, পড়াশোনা থেকে দূরে যাওয়া যাবে না, কোনোভাবেই পড়াশোনা থেকে দূরে যাওয়া যাবে না। তো চলো আমরা হচ্ছে যে হ্যাঁ, শরীরটা দেয় না, এটা একটা বড় বিষয়, যে আমার নিজেরও আসলে শরীর অনেক খারাপ লাগে। আজকে যেমন হচ্ছে যে আমি দুপুরে আমার একাডেমিক ব্যাচে ক্লাস ছিল, আমার তো অফলাইনে ক্লাস ছিল, প্রথমে একটা মেডিকেল ব্যাচে আলফা। আলফা তো আমরা অফলাইনে নিচ্ছি বনশ্রীতে। সো আলফার ক্লাস নিলাম, আলফার ক্লাস নিয়ে এসে 12টা বাজে আমি যে শুইছি, আমি দেখে আর শরীরে উঠতে পারি না। আমার 2:30 বাজে একাডেমিক ব্যাচে ক্লাস ছিল, স্বাধীনতাতে কোষ রসায়ন। ওদের আর পড়াবো যে, মানে আমার আর কোনো এনার্জি নেই শরীরে, এত খারাপ লাগতেছে। ওই ঘুমাইছি একদম, মাঝে জাস্ট নামাজটা পড়ে আবার ঘুম। আসলে আসর থেকে মাগরিব মানে পুরা ঘুম, মাগরিবের পর আবার ঘুম, গিয়ে কোন মতে তারাবি পরে আইসা তোমাদের সামনে দাঁড়ালাম। তো আসলে হচ্ছে যে শরীরটা দেয় না, এটা ঠিক, কষ্ট হয়ে যায় আসলে রমজানে হচ্ছে এত দৌড়াদৌড়ি করতে। যাক, আল্লাহ আমাদের জন্য সহজ করুক সবকিছু। তাহলে চলো আমরা পড়াশোনা শুরু করি। আজকে আমরা নগ্নবীজি এবং আবৃতবীজি প্রথম ক্লাস নিব। নগ্নবীজি এবং আবৃতবীজি, টপিকটার নাম কি? নগ্নবীজি, আরেকটা টার্ম হচ্ছে আবৃতবীজি। দেখো, নগ্নবীজি ইংরেজি কি আমাদের? নগ্নবীজি ইংরেজি হচ্ছে এনজিওস্পার্ম। নগ্নবীজি ইংরেজি কি? নগ্নবীজি ইংরেজি হচ্ছে এনজিও স্পার্ম। নগ্নবীজি ইংরেজি কি? এনজিওস্পার্ম। আর আবৃতবীজি ইংরেজি হচ্ছে, সরি, নগ্নবীজি ইংরেজি কি? নগ্নবীজি ইংরেজি হচ্ছে জিমনোস্পার্ম। নগ্নবীজি ইংরেজি কি? নগ্নবীজির ইংরেজি হচ্ছে জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম। আবৃতবীজির ইংরেজি হচ্ছে এনজিও স্পার্ম, এনজিও স্পার্ম, এনজিও স্পার্ম। ঠিক আছে, এনজিও স্পার্ম। তো এই যে খেয়াল করে দেখো যে জিমনো আর হচ্ছে স্পার্ম, এই যে জিমনো শব্দটার অর্থ হচ্ছে গ্রিক ভাষায় নেকেড বা নগ্ন। জিমনো শব্দটার অর্থ গ্রিক ভাষায় কি? নেকেড বা নগ্ন। আর স্পার্মস শব্দটার অর্থ কি? স্পার্মস শব্দটার অর্থ হচ্ছে সিড। আর এদিক থেকে এনজিও কথাটা আসছে হচ্ছে এনজিওন থেকে, এনজিওন, এনজিওন। এনজিওন মানে হচ্ছে আমাদের টু কন্টেইন। এনজিও শব্দটার অর্থ কি? টু কন্টেইন, টু কন্টেইন, বা এটাকে বলি হচ্ছে আমরা ভেসেল বা আবৃত। আর এই স্পার্ম কথাটা আমাদের কি দেখতে পাচ্ছি আমরা? স্পার্মোস, স্পার্মোস কথাটা থেকে আসছে, যেটার অর্থ হচ্ছে আমাদের সিড। তাহলে হচ্ছে একটা হচ্ছে এই যে দেখো, এখানে নগ্ন বীজ, সিড মানে হচ্ছে নগ্ন বীজ, আর এখানে টু কন্টেইন বা ভেসেল মানে আবৃত বীজ। তার মানে এখানে বীজটা নগ্ন অবস্থায় থাকে, এখানে বীজটা আবৃত অবস্থায় থাকে। এখানে বীজটা নগ্ন অবস্থায় থাকে, এখানে বীজটা কি অবস্থায় থাকে? আবৃত অবস্থায় থাকে। দেখো আমাদের হচ্ছে যদি আমরা একটু হায়ার কি দেখি, যে আমাদের হচ্ছে যে এই যে আমাদের উদ্ভিদের মধ্যে আমাদের হচ্ছে কিছু উদ্ভিদ আছে যাদের ফুল হয়, আবার কিছু উদ্ভিদ আছে যাদের ফুল হয় না। উদ্ভিদ আছে কিছু যাদের হচ্ছে যে আমাদের ফুল হয়, কিছু আছে যাদের ফুল হয় না, ফুল হয় না। আবার কিছু আছে যাদের ফুল হয়, ফুল হয়, ফুল হয়।
সো এই যে আমাদের ফুল হয় না, এরা কারা কারা? আমাদের উদ্ভিদ আছে, বেসিক্যালি উদ্ভিদের ক্লাসিফিকেশন বা বোটানির মধ্যে 6টা জিনিস আসে: শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, ব্রায়োফাইটা, মস, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। তো আমাদের হচ্ছে ফুল হয় না যাদের, তাদেরকে বলি আমরা ক্রিপ্টোগ্যামাস। তাদেরকে আমরা কি বলি? ক্রিপ্টোগ্যামাস। ক্রিপ্টো মানে লুকায়িত। সো তাদের হচ্ছে যে এই যে জনন টনন হচ্ছে, সেগুলো সব লুকায়িত। জননের ফলে আলটিমেটলি কোনো ফুল তৈরি হয় না, বাইরে থেকে আমরা বুঝতে পারি না যেখানে জনন হয়েছে। আর ফুল হয় যেটা, তাদেরকে বলি হচ্ছে আমরা ফ্যান্ড্রোগ্যামাস। তাদেরকে কি বলি আমরা? ফ্যান্ড্রোগ্যামাস। তাহলে একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামাস, আরেকটা হচ্ছে কি আমাদের ফ্যান্ড্রোগ্যামাস। একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামাস, আরেকটা হচ্ছে ফ্যান্ড্রোগ্যামাস। ক্রিপ্টোগ্যামাস কারা কারা আছে? ক্রিপ্টোগ্যামাসের মধ্যে তো আমাদের শৈবাল পড়বে, স্বাভাবিক। ক্রিপ্টোগ্যামাসের মধ্যে আমাদের ছত্রাক পড়বে, এটাও স্বাভাবিক। ক্রিপ্টোগ্যামাসের মধ্যে আমাদের মস বা ব্রায়োফাইটা পড়বে, এটাও স্বাভাবিক। ক্রিপ্টোগ্যামাসের মধ্যে কি পড়বে? আমাদের মস বা ব্রায়োফাইটা পড়বে, এটা স্বাভাবিক। ক্রিপ্টোগ্যামাসের মধ্যে হচ্ছে আমাদের ফার্ন বা টেইডোফাইটা পড়বে, এটাও স্বাভাবিক। ফার্ন বা এটা কি আমাদের টেইডোফাইটা পড়বে, এটাও স্বাভাবিক। এই 4টা কথা হচ্ছে যে আমাদের স্বাভাবিক: শৈবাল, ছত্রাক, মস, ফার্ন। শৈবাল, ছত্রাক, মস, ফার্ন। শৈবাল, ছত্রাক আমাদের কি? মস, ফার্ন। শৈবাল, ছত্রাক কি আমাদের? মস, ফার্ন। এই 4টা হচ্ছে ক্রিপ্টোগ্যামাসের মধ্যে পড়ে। ফ্যান্ড্রোগ্যামাস যে আছে, ফ্যান্ড্রোগ্যামাস, ফ্যান্ড্রোগ্যামাস বানানটা হয় না এখানে আমাদের, ফ্যান্ড্রোগ্যামাস। তো আমাদের হচ্ছে কি আছে? ফ্যান্ড্রোগ্যামাস, ফ্যান্ড্রোগ্যামাস। এই যে ফ্যান্ড্রোগ্যামাস আছে, ফ্যান্ড্রোগ্যামাসের মধ্যে আমাদের 2টা জিনিস আছে। ফ্যান্ড্রোগ্যামাসের মধ্যে আমাদের কয়টা জিনিস আছে? 2টা জিনিস আছে ফ্যান্ড্রোগ্যামাসের মধ্যে। একটা হচ্ছে যে আমাদের নগ্নবীজি, নগ্নবীজি বা এর বীজটা বাইরে, আবৃত অবস্থার বাইরে থাকে, তাহলে এটাকে বলে ব্যক্তবীজি, বা ইংরেজিতে বলি হচ্ছে আমরা আমরা জিমনোস্পার্ম। ইংরেজিতে কি বলি আমরা? ইংরেজিতে বলি হচ্ছে আমরা জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম। আরেকটা হচ্ছে আমাদের আবৃত বীজি। আরেকটা কি আমাদের? আবৃত বীজি, আবৃত বীজি, বা বলি এটাকে আমরা কি? গুপ্ত বীজি। আবৃত বীজি বা এটাকে বলি গুপ্ত বীজি, বা এটার ইংরেজি হচ্ছে এনজিওস্পার্ম, এনজিওস্পার্ম, এনজিওস্পার্ম। ঠিক আছে? তো এদের যেমন হচ্ছে যে আমাদের এই ফুল হয় না, ঠিক তেমনি তাদের কিন্তু বীজও হয় না। এদের যেমন ফুল হয় না, ঠিক তেমনি এদের বীজ হয় না। এদের যেমন ফুল হয়, এদের ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে বীজ হয়। তাই এদেরকে বলতে পারি হচ্ছে আমরা স্ববীজী। এদেরকে কি বলা হয়? স্ববীজী বা স্পারমাটোফাইটার, স্পারমাটোফাইটা। স্ববীজী বা ইংরেজিতে কি বলি এটাকে? স্পারমাটোফাইটা। তো এখন এই যে বিজ্ঞানীরা আগে মনে করতো যে নগ্নবীজির ফুল হয়, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে নগ্নবীজির আসলে ফুল হয় না, নগ্নবীজির পুংকনটাকে বিজ্ঞানীরা আসলে ফুল ভাবছে। তো হচ্ছে এই জিনিসটা লিখে রাখো যে বর্তমানে জানা যায় যে নগ্নবীজির ফুল নাই। বর্তমানে জানা যায় যে নগ্নবীজির ফুল নাই। যে আমাদের বর্তমান যে আছে, এই বর্তমানে 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 জানা যায় যে, বর্তমানে জানা যায় যে আমাদের যে নগ্নবীজি আছে, সেই নগ্নবীজির ফুল নেই। নগ্নবীজির কি নেই? ফুল নেই। সো ফ্যান্ড্রোগ্যামাসের মধ্যে আগে ফালাইছিল, সো এটাই রেখে দিছে। এখনো যে ফুল নাই, এই জন্য যে কি ক্রিপ্টোগ্যামাসে পাঠায় দিবে, সেটা এখনো পাঠায় নাই। তো কি ফ্যান্ড্রোগ্যামাসে আছে, কিন্তু বলতেছে যে ফ্যান্ড্রোগ্যামাসে আছে, কিন্তু এর ফুল নাই। এর পুংকনকে ফুল, পুংকন, এই যে পুংকন আছে, এর পুংকনকে ভুলে ফুল ভাবা হয়েছিল। পুংকনকে ভুলে ফুল ভাবা হয়েছিল। পুংকনকে ভুলে ফুল ভাবা হয়েছিল, ভাবা হয়েছিল। পুংকনকে ভুলে কি ভাবা হয়েছিল? পুংকনকে ভুলে ফুল ভাবা হয়েছিল। ঠিক আছে? তো এই হচ্ছে যে আমাদের কথাবার্তা উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে দেখো যে উদ্ভিদ যে আমাদের রয়েছে, সেই উদ্ভিদটা আমাদের ক্ষেত্রে এই যে ফুল হয় না, উদ্ভিদে ফুল হয় না, আর একটা হচ্ছে ফুল হয়। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে কি আছে? এখানে আছে আমাদের ক্রিপ্টোগ্যামাস, এখানে আছে ফ্যান্ড্রোগ্যামাস। একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামাস, আরেকটা কি? ফ্যান্ড্রোগ্যামাস। ক্রিপ্টোগ্যামাস আরেকটা কি? ফ্যান্ড্রোগ্যামাস। এখানে শৈবাল, ছত্রাক, মস বা ব্রায়োফাইটা, ফার্ন বা টেরিডোফাইটা বীজ হয় না। এখানে কি হয় না? এখানে আমাদের, এখানে আমাদের হচ্ছে কোনো বীজ হয় না। আর এখানে নগ্নবীজি বা ব্যক্তবীজি বা জিমনোস্পার্ম, আবৃতবীজি, গুপ্তবীজি বা এনজিওস্পার্ম, এখানে বীজ হয়। স্ববীজি বা একে কি বলি আমরা? স্পারমাটোফাইটা বলি। বর্তমানে জানা গেছে যে নগ্নবীজির ফুল নেই, পুংকনকে ভুলে ফুল ভাবা হয়েছিল। সো এটাও কিন্তু আমাদের হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন কিন্তু আমি এই জায়গায় তোমাকে দিয়ে দিলাম। এই জায়গায় খুব খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন কিন্তু আমি তোমাকে দিয়ে দিয়েছি। এই জায়গাটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আসলে এবার আসলো যে নগ্নবীজি বা জিমনোস্পার্মের মধ্যে আমরা যাই। নগ্নবীজি বা জিমনোস্পার্ম, এই ইনফরমেশনটা বা এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করছে কে? শব্দটা সর্বপ্রথম ব্যবহার করে কে? শব্দটা, নগ্নবীজি শব্দটা সর্বপ্রথম ব্যবহার করে কে? নগ্নবীজি শব্দটা সর্বপ্রথম ব্যবহার করে বিজ্ঞানী থিওফ্রাস্টাস। তো সর্বপ্রথম ব্যবহার করে কে? সর্বপ্রথম ব্যবহার করে হচ্ছে থিওফ্রাস্টাস।
থিওফ্রাস্টাস, থিওফ্রাস্টাস তার ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস বইয়ের মধ্যে, কোন বইয়ের মধ্যে? ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস বইয়ের মধ্যে, ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস বইয়ের মধ্যে সর্বপ্রথম এই শব্দটা ব্যবহার করেন। এবং থিওফ্রাস্টাসকে কি বলি আমরা বলো তো? কমেন্টে আমাকে একটু জানাও তো, থিওফ্রাস্টাসকে আমরা কি বলি? থিওফ্রাস্টাস যে আছে, এই থিওফ্রাস্টাস সাহেবকে আমরা কি বলি? থিওফ্রাস্টাস সাহেবকে আমরা কি বলি? থিওফ্রাস্টাস সাহেবকে আমরা হচ্ছে কি বলি? একে হচ্ছে কি নামে ডাকি? থিওফ্রাস্টাস সাহেবকে, থিওফ্রাস্টাস সাহেবকে আমরা কি নামে ডাকি? থিওফ্রাস্টাসকে আমরা বলি উদ্ভিদ বিজ্ঞানের জনক। থিওফ্রাস্টাসকে আমরা কি বলি? উদ্ভিদ বিজ্ঞানের জনক, উদ্ভিদ বিজ্ঞানের জনক, উদ্ভিদ বিজ্ঞানের জনক, উদ্ভিদ বিজ্ঞানের জনক বলি আমরা থিওফ্রাস্টাসকে। আমাদের এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করে থিওফ্রাস্টাস, এবং থিওফ্রাস্টাসকে আমরা বলি কে? নগ্নবীজির আমাদের হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক। আচ্ছা, আমাদের পুরো পৃথিবীতে চারটা বিভাগ, পুরো পৃথিবীতে হচ্ছে চারটা বিভাগ আছে, নগ্নবীজির চারটা বিভাগ আছে। তারপর হচ্ছে যে আমাদের 83টা গণ আছে, 83টা গণ বা জেনাস আছে, আর 721টা প্রজাতি আছে। 721টা কি আছে? প্রজাতি আছে কার? নগ্নবীজির। 721টা প্রজাতি আছে কার? নগ্ন বীজির। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের পুরো পৃথিবীতে আমাদের হচ্ছে যে নগ্ন বীজির চারটা বিভাগ আছে, আমাদের 83টা হচ্ছে গণ আছে, এবং 721টা প্রজাতি আছে কার? নগ্ন বীজির। 721টা প্রজাতি আছে, 721টা কি আছে? প্রজাতি আছে। তাহলে খেয়াল করো যে আমাদের পুরো পৃথিবীতে আমাদের হচ্ছে যে 721টা বিভাগ আর 83টা গণ এবং 721টা প্রজাতি আছে নগ্নবীজির। বাংলাদেশে কয়টা প্রজাতি আছে? বাংলাদেশে প্রাকৃতিক ভাবে জন্মায় নগ্নবীজির 5টা প্রজাতি। এইটা এমসিকিউ তে কয়েকবার আসছে ভর্তি পরীক্ষায়। বাংলাদেশে প্রাকৃতিক ভাবে জন্মায়, বাংলাদেশে হচ্ছে প্রাকৃতিক ভাবে জন্মায় হচ্ছে কি আমাদের নগ্নবীজির 5টা প্রজাতি। বাংলাদেশে প্রাকৃতিক ভাবে জন্মায় কি আমাদের? নগ্নবীজির 5টা প্রজাতি। নগ্নবীজির হচ্ছে আমাদের কি? 5টা প্রজাতি। নগ্নবীজির 5টা প্রজাতি। তাহলে বাংলাদেশে প্রাকৃতিক ভাবে জন্মায় নগ্নবীজির কয়টা প্রজাতি? 5টা প্রজাতি বাংলাদেশে প্রাকৃতিক ভাবে জন্মায়। তাহলে বাংলাদেশে প্রাকৃতিক ভাবে জন্মায় নগ্নবীজির কয়টা প্রজাতি? বাংলাদেশে প্রাকৃতিক ভাবে জন্মায় নগ্নবীজির হচ্ছে আমাদের 5টা প্রজাতি। তাহলে এই যে এখানে আমরা মনে রাখতে হবে, দুইটা নাম আমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে সাইকাস পেকটিনাটা, একটার নাম হচ্ছে সাইকাস পেকটিনাটা, একটার নাম হচ্ছে সাইকাস পেকটিনাটা। সাইকাস পেকটিনাটা হচ্ছে আমাদের চট্টগ্রামের বারিয়াডালায় প্রাকৃতিক ভাবে জন্মায়। চট্টগ্রামের বারিয়াডালার পাহাড়ি অঞ্চলে, চট্টগ্রামের বারিয়াডালার পাহাড়ি অঞ্চলে, চট্টগ্রামের বারিয়াডালার পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক ভাবে জন্মায়। চট্টগ্রামের বারিয়াডালার পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক ভাবে জন্মায়। অঞ্চলে কি হয়? প্রাকৃতিক ভাবে জন্মায়। অঞ্চলে কি হয় আমাদের? প্রাকৃতিক ভাবে জন্মায়, প্রাকৃতিক ভাবে জন্মায়। চট্টগ্রামের বারিয়াডালার পাহাড়ি অঞ্চলে কি হয় আমাদের? প্রাকৃতিক ভাবে জন্মায়। তারপর হচ্ছে যে আমাদের পাই হচ্ছে পোডোকার্পাস, পোডোকার্পাস নেরিফোলিয়াস, পোডোকার্পাস নেরিফোলিয়াস, পোডোকার্পাস নেরিফোলিয়াস যে আছে, এই পোডোকার্পাস নেরিফোলিয়াস আরেকটা নাম, এরা বাঁশপাতা নামে পরিচিত। এটা কি নামে পরিচিত? বাঁশপাতা নামে পরিচিত, বাঁশপাতা নামে পরিচিত, বাঁশপাতা নামে পরিচিত। যেটা দেখতে কিসের মতো? এটা দেখতে হচ্ছে বাঁশপাতার মতো। বাঁশপাতা মানে কি? বাঁশের মতো। এটা দেখতে বেসিক্যালি বাঁশের মতো পাতা। সো এই পাতাগুলো দেখতে বাঁশের মতো পাতা, তাই এদেরকে কি বলা হয়? বাঁশ পাতা। সো এই দুইটা লাইন হচ্ছে যে সুন্দর করে হচ্ছে যে মনে রাখবা পরীক্ষার জন্য, এমসিকিউর জন্য খুব খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো, খুবই 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 গুরুত্বপূর্ণ। তাই দেখো নগ্নবীজি থেকে আমরা জানলাম শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী থিওফ্রাস্টাস তাই ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস বইয়ের মধ্যে। পৃথিবীতে 4টা বিভাগ, 83টা গণ, 721টা প্রজাতি আছে নগ্নবীজির। বাংলাদেশে প্রাকৃতিক ভাবে জন্মায় নগ্নবীজির কয়টা প্রজাতি? 5টা প্রজাতি আমাদের। সাইকাস পেকটিনাটা চট্টগ্রামের বারিয়াডালা পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক ভাবে জন্মায়। পোডোকার্পাস নেরিফোলিয়াস কি নামে পরিচিত? বাঁশপাতা নামে পরিচিত আমাদের। এখন খেয়াল করে দেখো আমাদের হচ্ছে যে বিভাগ ও প্রজাতি সংখ্যা। আমাদের বিভাগ এবং প্রজাতি সংখ্যা যদি আমরা দেখি, বিভাগ এবং হচ্ছে যে আমাদের কি? প্রজাতি সংখ্যা। বিভাগ এবং কি? আমাদের প্রজাতি সংখ্যা, বিভাগ এবং প্রজাতি সংখ্যা। আমাদের যে নগ্নবীজির বিভাগ কয়টা আছে বলছে, প্রজাতি কয়টা আছে আমাকে কমেন্টে জানাও তো। মাত্র বলে আসলাম যে নগ্নবীজির বিভাগ কয়টা, নগ্নবীজির প্রজাতি কয়টা। নগ্নবীজির বিভাগ কয়টা, নগ্নবীজির প্রজাতি কয়টা? নগ্নবীজির বিভাগ কয়টা, নগ্নবীজির প্রজাতি কয়টা?
আজকে কয়টা পর্যন্ত ক্লাস করব এই প্রশ্ন জিজ্ঞেস করতেছে। আজকে বেশিক্ষণ নাই, যেহেতু দুইটা ক্লাস আমাদের নগ্নবীজির উপর, আজকে সর্বোচ্চ 2 ঘন্টা ক্লাস হবে, এর বেশি হবে না, ভয় পেও না। দেখো বিভাগ, বিভাগ হচ্ছে আমাদের কি আছে, বিভাগ নগ্নবীজির মধ্যে আমাদের প্রথমে আসে কনিফেরোফাইটা, কনিফেরোফাইটা, কনিফেরোফাইটা। এই যে কনিফেরোফাইটা আছে, এই কনিফেরোফাইটার প্রজাতি সংখ্যা কত? প্রজাতি সংখ্যা হচ্ছে 550টা। তাহলে আমাদের 4টা বিভাগে আমাদের টোটাল 721টা প্রজাতি আছে, সবচেয়ে বেশি হচ্ছে কনিফেরোফাইটা, 550টা। তারপর আসে হচ্ছে সাইক্যাডোফাইটা, তারপর আসে কি সাইক্যাডোফাইটা, তারপর কি আসে সাইক্যাডোফাইটা। সাইক্যাডোফাইটের কয়টা প্রজাতি পাওয়া যায়? 100টা প্রজাতি। সাইক্যাডোফাইটের কয়টা প্রজাতি পাওয়া যায়? 100টা প্রজাতি। তারপর হচ্ছে আমাদের হচ্ছে নিটোফাইটা, 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 নিটোফাইটা। নিটোফাইটের কয়টা প্রজাতি পাওয়া যায়? নিটোফাইটের 70টা প্রজাতি পাওয়া যায়। নিটোফাইটের কয়টা প্রজাতি পাওয়া যায়? 70টা প্রজাতি পাওয়া যায়। আর লাস্টে আমাদের কি আসে? গিনকো ফাইটা, গিনকো ফাইটা, গিনকো ফাইটা। এই যে গিনকো ফাইটা আছে, গিনকো ফাইটের কয়টা প্রজাতি পাওয়া যায়? একটা প্রজাতি পাওয়া যায়। গিনকো ফাইটের কয়টা প্রজাতি? একটা প্রজাতি। টোটাল প্রজাতির সংখ্যা কত আমাদের? 721টা প্রজাতি। টোটাল প্রজাতির সংখ্যা কয়টা? 721টা প্রজাতি আছে। তাহলে দেখো আমাদের হচ্ছে যে বিভাগগুলা কি কি? কনিফেরোফাইটা, তারপর আসে হচ্ছে 550টা, সাইকেডোফাইটা 100টা, নিটোফাইটা 70টা, গিঙ্কোফাইটা একটা। তাহলে টোটাল প্রজাতির সংখ্যা কত? 721টা। এর মধ্যে আমাদের হচ্ছে যে এই গুলার মধ্যে আমাদের হচ্ছে যে সবচেয়ে প্রাচীন, আমাদের হচ্ছে প্রাচীন এবং শুক্রাণু ফ্লাজেলা বিশিষ্ট কারা? প্রাচীন ও আর প্লাস হচ্ছে আমাদের শুক্রাণু ফ্লাজেলা বিশিষ্ট, শুক্রাণু ফ্লাজেলা যুক্ত, প্রাচীন শুক্রাণু ফ্লাজেলা যুক্ত এবং হচ্ছে যে আমাদের আদি বৈশিষ্ট্য থাকে, আদি বৈশিষ্ট্য থাকে। সব বৈশিষ্ট্য এদের মধ্যে আদি বৈশিষ্ট্য বেশি হয়। কোন কোন বিভাগের ক্ষেত্রে? এটা হচ্ছে আমাদের সাইক্যাডোফাইটা, সাইক্যাডোফাইটা, সাইক্যাডোফাইটা এবং হচ্ছে যে আমাদের গিনকোফাইটা, সাইক্যাডোফাইটা এবং গিনকোফাইটা। এরা হচ্ছে যে আমাদের প্রাচীন হয় বেশি, এদের ক্ষেত্রে হচ্ছে যে ফ্লাজেলা যুক্ত থাকে এরা, এবং এরা হচ্ছে নগ্নবীজির সাথে সবচেয়ে বেশি মিল সম্পর্ক, এদের মিল নাই কোনো, এদের বৈশিষ্ট্যগুলো আদি বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে আমাদের শুক্রাণু ফ্লাজেলা বিহীন। শুক্রাণুর মধ্যে কি নাই? শুক্রাণুর মধ্যে ফ্লাজেলা নাই, শুক্রাণু ফ্লাজেলা বিহীন, শুক্রাণু ফ্লাজেলা বিহীন এবং হচ্ছে আমাদের নগ্নবীজির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। শুক্রাণু ফ্লাজেলা বিহীন এবং নগ্নবীজি আবৃত বীজির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, এবং আবৃত বীজির সাথে ভালো, আবৃত বীজির সাথে আমাদের হচ্ছে মিল সম্পূর্ণ, আবৃত বীজির সাথে মিল আছে, আমাদের আবৃত বীজির সাথে মিল পাওয়া যায়। এরকম কারা কারা? এরকম হচ্ছে আমাদের কনিফেরোফাইটা, 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 কনিফেরোফাইটা প্লাস হচ্ছে আমাদের কি কনিফেরোফাইটা প্লাস হচ্ছে নিটোফাইটা, কনিফেরোফাইটা প্লাস হচ্ছে কি নিটোফাইটা। আর যদি স্পেসিফিক্যালি বলে দেয় আবৃতবীজির সাথে সবচেয়ে ঘনিষ্ঠ মিল, আবৃতবীজির সাথে সবচেয়ে ঘনিষ্ঠ মিল, আবৃতবীজির সাথে আমাদের যে আবৃতবীজি আছে, এই আবৃতবীজির সাথে সবচেয়ে ঘনিষ্ঠ মিল, 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 যে আবৃতবীজির সাথে একদম গলায় গলায় সম্পর্ক, এই কথাটা যদি বলে দেয় তাহলে সেটা নিটোফাইটা। তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে হচ্ছে আমাদের নিটোফাইটা। তাহলে সেটা কি হবে? নিটোফাইটা। যে আবৃতবীজির সাথে সবচেয়ে ঘনিষ্ঠ মিল, সেটাকে কি বলবো আমরা? নিটোফাইটা। আবৃতবীজির সাথে সবচেয়ে ঘনিষ্ঠ মিল, তাহলে সেটাকে কি বলবো আমরা? নিটোফাইটা। ঠিক আছে? তো এই জায়গার এমসিকিউ গুলা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো কিন্তু আমাদের কি খুব খুব গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। সুন্দর করে লেখো এই জায়গাটা, সুন্দর করে লেখো, খুব সুন্দর করে লেখো, খুব সুন্দর করে এই জায়গাটা লিখে ফেলো। ওকে, এখন আসো যে আমরা হচ্ছে একটা একটা করে শ্রেণী নিয়ে কথাবার্তা বলা শুরু করি, যতটুকু লাগবে ততটুকু বলবো। খুব ইম্পর্টেন্ট যে কথাগুলো আছে, এক নাম্বার হচ্ছে কনিফেরো ফাইটা, কনিফেরো ফাইটা, কনিফেরো ফাইটা। এই যে কনিফেরো ফাইটা আছে, কনিফেরো ফাইটা, কনিফেরো ফাইটা,
এই যে কনিফেরোফাইটা আছে, এই কনিফেরোফাইটাই হচ্ছে আমাদের প্রজাতি সংখ্যা কত? কনিফেরোফাইটার প্রজাতি সংখ্যা হচ্ছে আমাদের 721। কনিফেরোফাইটার প্রজাতি সংখ্যা কত? আমাদের 550টা। কনিফেরোফাইটার প্রজাতি সংখ্যা হচ্ছে 550টা। এই কনিফেরোফাইটা গুলো বেসিক্যালি আমাদের হচ্ছে শীত প্রধান দেশে বেশি জন্মায়। আমাদের কোথায় জন্মায় এরা? এদের তো শুক্রাণুতে ফ্লাজেলা নাই, এটা আমরা জেনেই আসছি আগে। শীত প্রধান দেশে জন্মায়, শীত প্রধান দেশে জন্মায়। দুইটা লাইন এখান থেকে মনে রাখতে হবে, পরীক্ষার মধ্যে শতভাগ আসবে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষটাকে আর পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষটাকে, দুইটাই এই কনিফার জাতীয় উদ্ভিদ। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ, 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 পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে আমাদের সেকুয়া। সেকুয়া, সেকুয়া, সেকুয়া সেম্পারভিরেন্স, সেকুয়া সেম্পারভিরেন্স, সেকুয়া সেম্পারভিরেন্স। তাহলে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কে 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 আমাদের? পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে সেকুয়া সেম্পারভিরেন্স, সেকুয়া সেম্পারভিরেন্স। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে সেকুয়া সেম্পারভিরেন্স। এটা কি আমাদের পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ। এটা 380.3 ফুট। এটা আমাদের কত? আমাদের 300 এটা হচ্ছে 380.3 ফিট, 380.3 ফিট বা 115.2 মিটার। 380.3 ফিট বা আমি যদি ভুল না করি 115.92 মিটার। 115 কত আমাদের? 92 মিটার। 115 কি আমাদের? 92 মিটার। 115.92 মিটার, 115.92 মিটার। এটা পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ সেকুয়া সেম্পারভিরেন্স। তার আরেকটা নাম হচ্ছে, এটার বাংলা নাম হচ্ছে হাইপেরিয়ন। এর বাংলা নাম কি? হাইপেরিয়ন। এর বাংলা নাম কি? হাইপেরিয়ন। এর বাংলা নাম কি? এর বাংলা নাম হচ্ছে হাইপেরিয়ন। আচ্ছা, আর হচ্ছে যে আমাদের নেক্সট কথা কি? পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ, পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ, পৃথিবীর সবচেয়ে কি বৃক্ষ আমাদের? প্রাচীন বৃক্ষ। পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ হচ্ছে আমাদের কি? পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ হচ্ছে ব্রিসল কোন পাইন, ব্রিসল কোন পাইন, ব্রিসল কোন পাইন, ব্রিসল কোন পাইন। এই যে ব্রিসল কোন পাইন আছে, এটা আমাদের হচ্ছে 5000 বছর ধরে আছে, 5000 ইয়ার এ প্লাস হচ্ছে যে এটার বয়স। তাহলে এই যে খেয়াল করো যে আমাদের হচ্ছে এই দুইটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং জানতে হবে যে কনিফেরোফাইটা যে আছে, সেই কনিফেরোফাইটে আমাদের হচ্ছে প্রজাতি সংখ্যা 550টা। তার মধ্যে দুইটা প্রজাতি আছে স্পেশাল, দুইটা প্রজাতি আছে আমাদের খুব ইম্পর্টেন্ট, দুইটা প্রজাতি আছে যেগুলা নিয়ে বারবার কথা বলতে হবে। এক নম্বর হচ্ছে ব্রিসল কোন পাইন, যেটা আমাদের 5000 বছর ধরে বেঁচে আছে। আরেকটা হচ্ছে আমাদের সেকুয়া সেম্পারভিরেন্স, যেটা পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ। নগ্নবীজির মধ্যে না, কিন্তু পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে এই সেকুয়া সেম্পারভিরেন্স। আচ্ছা, এরপর আসা যাক হচ্ছে আমাদের সাইকেডোফাইটা। এরপর আসা যাক হচ্ছে আমাদের সাইকেডোফাইটা। সাইকেডোফাইটার কয়টা প্রজাতি আছে? সাইকেডোফাইটাই হচ্ছে আমাদের প্রজাতি সংখ্যা কত? সাইকেডোফাইটের প্রজাতি সংখ্যা হচ্ছে যে আমাদের বেশি না, প্রজাতি সংখ্যা 100টা, প্রজাতি সংখ্যা 100টা। এবং এই সাইকেডোফাইটার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে সাইকেডোফাইটে 100টা প্রজাতি আছে, এখানে আমাদের হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজ নগ্নবীজ উদ্ভিদ, এখানে সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজ উদ্ভিদ, সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজ উদ্ভিদ। নগ্নবীজের মধ্যে আমাদের সবচেয়ে ছোট সাইজের যেটা ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ, সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ আমাদেরকে, সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ কে আমাদের? সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে আমাদের কে? সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদটা আমাদের কে? সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে জামিয়া, 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 জামিয়া পিগমি, পিগমি। পিগমি কিন্তু একটা জাতির নাম। পৃথিবীর সবচেয়ে হচ্ছে মানে খর্বকার জাতি, সবচেয়ে খাটো জাতি হচ্ছে জেমিয়া পিগমি। সো সাইকেডোফাইটার মধ্যে হচ্ছে যে আমাদের সাইকাস এই এই বিভাগের অন্তর্গত। সাইকাস, সাইকাস যেটা হচ্ছে আমাদের পোস্টার বয়, সাইকাস এই বিভাগের অন্তর্ভুক্ত, সাইকাস এই বিভাগের অন্তর্ভুক্ত, সাইকাস এই বিভাগের অন্তর্ভুক্ত, সাইকাস এই বিভাগের অন্তর্ভুক্ত। সাইকাস কি বিভাগের অন্তর্গত? সাইকাস আমাদের এই বিভাগের অন্তর্গত। তারপর আমাদের আসে যেটা দেখো নেক্সট আসে হচ্ছে আমাদের গিনকো ফাইটা, গিনকো ফাইটা। গিনকো ফাইটে আমাদের প্রজাতি কয়টা? গিনকো ফাইটে হচ্ছে আমাদের প্রজাতি একটা। গিনকো ফাইটের প্রজাতি সংখ্যা কত আমাদের? প্রজাতি সংখ্যা একটা, প্রজাতি সংখ্যা একটা। কে সেই গিনকো ফাইটের স্পেশাল প্রজাতি? গিনকো ফাইটের স্পেশাল প্রজাতি হচ্ছে একজন, তার নাম হচ্ছে গিনকো বিলোবা, গিনকো বিলোবা, গিনকো বিলোবা, গিনকো বিলোবা, গিনকো বিলোবা। এবং এই গিনকো বিলোবাটা কি একটা আমাদের? জীবন্ত জীবাশ্ম। গিনকো বিলোবাটা কি একটা আমাদের? জীবন্ত জীবাশ্ম, বা ইংরেজিতে বলি এটা কি হচ্ছে লিভিং
ফসিল। জীবন্ত জীবাশ্ম কি ভাইয়া? লিভিং ফসিল কি ভাইয়া? পড়াবো, জাস্ট এটা আগে লিখে রাখো, লেখা শেষ করে তুমি। এর নাম জামিয়া, আমি এতদিন জানতাম জামাই। আচ্ছা জামাই জানতি তো ভালো, জামাই জানতে ভালো। জামাই পিগমি না? তাহলে যাই যে বলছি জামাই পিগমি, সেটা কি মেয়ে না ছেলে? যদি মেয়ে হস তাহলে তো জামাই পিগমি হবে। আচ্ছা আচ্ছা, দেখো ছেলে হইলে বউ পিগমি হবে। দেখো তাহলে হচ্ছে যে আমরা এই কনিফেরোফাইটা, সাইক্যাডোফাইটা এবং গিঙ্কোফাইটা এই তিনটা দেখলাম। এবার আসো যে আমাদের আসা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নিটোফাইটা। নিটোফাইটায় আমাদের প্রজাতি সংখ্যা কত? নিটোফাইটায় হচ্ছে আমাদের প্রজাতি 70টা। নিটোফাইটায় প্রজাতি কয়টা? প্রজাতি 70টা। এবং এই যে নিটোফাইটা আছে সেটা আবৃতবীজির সাথে সবচেয়ে বেশি মিল এর, আবৃতবীজির সাথে সবচেয়ে বেশি মিল এর, আবৃতবীজির সাথে সবচেয়ে বেশি মিল, আবৃতবীজির সাথে হচ্ছে সবচেয়ে মিল, আবৃতবীজির সাথে সবচেয়ে মিল হচ্ছে কার? এই নিটোফাইটার। আবৃতবীজির সাথে সবচেয়ে মিল হচ্ছে আমাদের এই নিটোফাইটার। নিটোফাইটের তিনটা প্রজাতি নিয়ে কথাবার্তা বলা আছে জায়গায়। এক নম্বরে বলছে যেটা নিয়ে কথা, সেটার নাম হচ্ছে নিটাম। নিটাম, নিটাম, নিটামের মধ্যে আমাদের কথা হচ্ছে যে এই নিটামের পাতা আবৃতবীজির মতো। নিটামের পাতা আবৃতবীজির মতো। নিটামের পাতাটা কিসের মতো? আবৃতবীজির মতো। নিটামের পাতাটা হচ্ছে আবৃতবীজির মতো। নিটামের পাতাটা কিসের মতো? নিটামের পাতাটা আবৃতবীজির মতো। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এর কাণ্ডের টিস্যুতে ভেসেল থাকে। দেখো কোন নগ্নবীজের কাণ্ডের টিস্যুতে ভেসেল থাকে না, কোন নগ্নবীজের কাণ্ডের টিস্যুতে ভেসেল থাকে না। এর কাণ্ডের টিস্যুতে কি থাকে? ভেসেল থাকে। এখন প্রশ্ন আসবে ভাই ভেসেল জিনিসটা কি? ভেসেল জিনিসটা হচ্ছে তোমরা ছোটবেলায় পড়ছো না, বললে মনে পড়বে যে জাইলেম এবং ফ্লোয়েম পড়ছো, যে পরিবহন টিস্যুকে বলা হয় জাইলেম এবং ফ্লোয়েম। সেই জাইলেমের মধ্যে তোমরা পড়ছো যে জাইলেম যে আছে সেই জাইলেমের মধ্যে আমরা কি পাই? যে জাইলেম আছে জাইলেমের মধ্যে আমরা ভেসেল পাই। জাইলেমের মধ্যে আমরা কি পাই? জাইলেমের মধ্যে আমরা ভেসেল পাই। জাইলেমের মধ্যে আমরা কি পাই? ভেসেল পাই। জাইলেমের মধ্যে আমরা কি পাই? ভেসেল পাই। এই যে জাইলেম যার মধ্যে আমরা ভেসেল পাই, কি পাই? জাইলেমের মধ্যে ভেসেল পাচ্ছি। এই যে জাইলেম যার মধ্যে আমরা ভেসেল পাই, যে আমাদের ট্রাকির ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকিমা, মনে পড়ছে এখন? এই ভেসেলটা ওর মধ্যে থাকে না। এই ভেসেলটা নগ্নবীজের মধ্যে থাকে না। এই ভেসেলটা নগ্নবীজের ভেতর থাকে না। তাহলে খেয়াল করে দেখো যে কথাটা বলছে যে পাতা আবৃতবীজের মতো এই কাণ্ডের টিস্যুতে আমাদের ভেসেল থাকে। ভেসেল থাকে। আমাদের নরমালি কোনো নগ্নবীজিতে ভেসেল থাকে না। আমাদের দেখো যে নগ্নবীজির কাণ্ডে, কোনো নগ্নবীজির কাণ্ডে ভেসেল থাকে না। নগ্নবীজির কাণ্ডে ভেসেল থাকে না। নগ্নবীজির কাণ্ডে ভেসেল থাকে না। নগ্নবীজির কাণ্ডে কি থাকে না? ভেসেল থাকে না। ভেসেল থাকে না। এক্সেপ্ট, তাহলে আমরা এক্সেপশনাল কি পাইলাম? এক্সেপ্ট হচ্ছে আমাদের নিটাম। এক্সেপ্ট কি পাইলাম আমরা? নিটাম। এক্সেপ্ট কি পাইলাম আমরা? নিটাম। নগ্নবীজির কাণ্ডে ভেসেল থাকে না, এক্সেপ্ট কি আমাদের? এক্সেপ্ট হচ্ছে নিটাম। এখন খেয়াল করে দেখো এই যে আমাদের, আমরা জানি ছোটবেলা থেকে পড়ছি আমরা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম, মনে আছে? আমরা হচ্ছে যে পরিবহন টিস্যু, পরিবহন টিস্যু বলতেই আমরা বুঝতাম হচ্ছে জাইলেম এবং ভেসেল। এই পরিবহন টিস্যু কার কার আছে, কার কার নাই? পরিবহন টিস্যু হচ্ছে যে আমাদের থাকে, পরিবহন টিস্যু থাকে না, বা ইংরেজিতে এদেরকে বলি হচ্ছে আমরা অ্যাভাসকুলার। পরিবহন টিস্যু থাকে না, বা ইংরেজিতে এদেরকে কি বলি আমরা? অ্যাভাসকুলার। পরিবহন টিস্যু থাকে না, বা ইংরেজিতে একে আমরা কি বলি? ইংরেজিতে একে বলি আমরা অ্যাভাসকুলার। পরিবহন টিস্যু থাকে না, বা ইংরেজিতে অ্যাভাসকুলার কারা কারা? সই ছম, সই ছম, মনে রাখবা। পরিবহন টিস্যু নাই বা অ্যাভাসকুলার কারা? সই ছম। দেখো কিছু কিছু জায়গায় বায়োলজি ছন্দ মনে রাখতে হয়, রাখলে পড়াশোনা সহজ হয়। পরিবহন টিস্যু থাকে না বা অ্যাভাসকুলার কারা? সই ছম। সই ছম দিয়ে কি আসে আমাদের? সই ছম দিয়ে আসে হচ্ছে শৈবাল, তারপর আসে হচ্ছে আমাদের ছত্রাক, তারপর কি আসে আমাদের? মস। শৈবাল, ছত্রাক, মস, বা যেটাকে বলি হচ্ছে আমরা ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা।
ফাইটা, শৈবাল ছত্রাক মস বা এটাকে বলি আমরা ব্রায়োফাইটা। আর পরিবহন টিস্যু আছে কার কার? পরিবহন টিস্যু আছে কার কার? কার কার আমাদের ভাস্কুলার হয়, আমাদের পরিবহন টিস্যু আছে, পরিবহন টিস্যু থাকে, 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 বা ইংরেজিতে দেখি কি বলি আমরা ভাস্কুলার। পরিবহন টিস্যু থাকে বা ইংরেজিতে কি বলি আমরা? পরিবহন টিস্যু থাকে। ইংরেজিতে কি বলি আমরা? পরিবহন টিস্যু থাকে বা ইংরেজিতে এটাকে আমরা কি বলি? ভাস্কুলার বলি। ভাস্কুলার কারা কারা? ভাস্কুলার হচ্ছে আমাদের ফার্ন বা টেরিডোফাইটা, ফার্ন বা টেরিডোফাইটা, ফার্ন বা টেরিডোফাইটা, ফার্ন বা টেরিডোফাইটা। তারপর আসে দেখ হচ্ছে যে আমাদের ফার্ন বা টেরিডোফাইটা, ফার্ন বা টেরিডোফাইটা। সেকেন্ড হচ্ছে যে আমাদের নগ্নবীজি আর আবৃতবীজি। নগ্নবীজি ইংরেজিতে অ্যাঞ্জিওস্পার্ম, আবৃতবীজি ইংরেজিতে আমরা হচ্ছে জানি জিমনোস্পার্ম। ঠিক আছে, তো এদের মধ্যে আমাদের হচ্ছে পরিবহন টিস্যু থাকে। পরিবহন টিস্যু থাকলেও ফার্ন এবং নগ্নবীজিতে ভেসেলটা থাকে না। ফার্ন এবং নগ্নবীজিতে কি থাকে না? ভেসেলটা থাকে না। মানে ভেসেলটা সবাইকে দেয় না, কারণ ভেসেলটা হচ্ছে মোটা পাইপের মতো, সে হচ্ছে পানি পরিবহন করে। মনে পড়তেছে নাকি আরেকটু বলবো? যে আমাদের জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম, আমাদের জাইলেম এবং ফ্লোয়েম এই দুইটা হচ্ছে পরিবহন টিস্যু। আমরা যখন পরিবহন টিস্যু শব্দটা উচ্চারণ করব, পরিবহন টিস্যু, পরিবহন টিস্যু শব্দটা যখন উচ্চারণ করব, তখন অবশ্যই আমাদের এখানে কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে আমাদের জাইলেম লাগবে এবং হচ্ছে আমাদের ফ্লোয়েম লাগবে। জাইলেম লাগবে এবং হচ্ছে আমাদের কি লাগবে? ফ্লোয়েম লাগবে। জাইলেম লাগবে এবং ফ্লোয়েম লাগবে। জাইলেমের মধ্যে আমাদের কি কি আছে? জাইলেমের মধ্যে আমাদের আছে হচ্ছে, জাইলেমের মধ্যে আছে আমাদের ট্রাকিড, জাইলেমের মধ্যে আছে আমাদের ট্রাকিড। তারপর থাকে হচ্ছে আমাদের ভেসেল বা ট্রাকিয়া, ভেসেল বা ট্রাকিয়া, ভেসেল বা ট্রাকিয়া। তারপর আসে হচ্ছে আমাদের জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম ফাইবার। মনে পড়ছে এবার জাইলেম ফ্লোয়েমের কথা? ছোটবেলায় কিন্তু পড়ে আসছি, জাইলেম প্যারেনকাইমা, আরেকটা থেকে হচ্ছে জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। ফ্লোয়েম যে আছে, ফ্লোয়েমের মধ্যে আমাদের কি আসে? সিভনল, সিভনল। তারপর আসে আমাদের সঙ্গী কোষ, সিভনল, সঙ্গী কোষ। এই সিভনলের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এই সিভনলটা পরিণত অবস্থায় নিউক্লিয়াস বিহীন। সিভনলটা পরিণত অবস্থায় কি আমাদের? সিগন্যালটা পরিণত অবস্থায় হচ্ছে আমাদের নিউক্লিয়াস বিহীন। সিগন্যালটা পরিণত অবস্থায় নিউক্লিয়াস বিহীন। সিগন্যালটা পরিণত অবস্থায় নিউক্লিয়াস বিহীন। সিগন্যালটা পরিণত অবস্থায় কি আমাদের? সিগন্যালটা পরিণত অবস্থায় আমাদের হচ্ছে নিউক্লিয়াস বিহীন। সিগন্যালটা পরিণত অবস্থায় কি? নিউক্লিয়াস বিহীন। এরপর থাকে সঙ্গী কোষ, এরপর আছে আমাদের ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা। আরেকটা হচ্ছে যে আমাদের ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে কি আমাদের ফ্লোয়েম ফাইবার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের জাইলেম এবং ফ্লোয়েমের কথা। এই হচ্ছে আমাদের কি? জাইলেম এবং ফ্লোয়েমের কথা। এই হচ্ছে আমাদের জাইলেম এবং ফ্লোয়েমের কথা। এই হচ্ছে আমাদের জাইলেম এবং ফ্লোয়েমের কথা। এই হচ্ছে আমাদের কি? জাইলেম এবং ফ্লোয়েমের কথা। এই হচ্ছে আমাদের কি? জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েমের কথা। ওকে, ক্লিয়ার এতটুকু? দেখো একদম ইন ডিটেলস, ইন ডেপথে এই জায়গায় কিন্তু আমি গেছি, কারণ আমি জানি তোমরা এই জায়গাটা ভুল করো, তোমরা এই জায়গাটা ভুল করো। ঠিক আছে, ওকে, ক্লাসে পড়াইছি তাও মনে করে দিলাম, ভুলে তো যাবা নাইলে। তাহলে দেখো আমাদের নিটোফাইটায় প্রজাতির সংখ্যা কয়টা দেখলাম? নিটোফাইটায় প্রজাতির সংখ্যা হচ্ছে 70টা। নিটোফাইটায় হচ্ছে প্রজাতির সংখ্যা 70টা। নিটোফাইটায় প্রজাতির সংখ্যা কয়টা? নিটোফাইটায় প্রজাতির সংখ্যা হচ্ছে 70টা। নিটোফাইটায় প্রজাতির সংখ্যা কয়টা? নিটোফাইটায় প্রজাতির সংখ্যা হচ্ছে 70টা। নিটোফাইটায় প্রজাতির সংখ্যা কয়টা? নিটোফাইটায় প্রজাতির সংখ্যা হচ্ছে আমাদের 70টা। ঠিক আছে, আচ্ছা আসো। তাহলে এতটুকু বিষয় গেল। এতটুকু যাওয়ার পরে দেখো যে আমরা নিজাম নিয়ে একদম বিস্তারিত কথাবার্তা বললাম। এরপর দেখো নিজামের পর সেকেন্ড যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইফেড্রা। ইফেড্রা,
ইফেড্রা। ইফেড্রা থেকে হচ্ছে আমরা কি পাই? ইফেড্রা থেকে হচ্ছে আমাদের শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়। ইফেড্রা থেকে হচ্ছে আমাদের শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়। ইফেড্রা থেকে হচ্ছে আমাদের শ্বাসকষ্টের ওষুধ পাওয়া যায়। শ্বাসকষ্টের ওষুধ হচ্ছে কি আমাদের? শ্বাসকষ্টের ওষুধ হচ্ছে ইফেড্রিন। শ্বাসকষ্টের ওষুধের নাম কি? শ্বাসকষ্টের ওষুধ হচ্ছে ইফেড্রিন। শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়। ইফেড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ কি পাওয়া যায়? ইফেড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ পাওয়া যায় যার নাম হচ্ছে ইফেড্রিন। তাহলে ইফেড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ কি পাওয়া যায়? ইফেড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ হচ্ছে ইফেড্রিন পাওয়া যায়। এবং ইফেড্রা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই ইফেড্রার মধ্যে হচ্ছে আমাদের দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন ঘটে। 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 ইফেড্রা থেকে কি ঘটে আমাদের? দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন ঘটে। ইফেড্রাতে কি পাওয়া যায় আমরা? ইফেড্রাতে হচ্ছে আমাদের দ্বিনিষেক বা এটাকে বলি কি আমরা? ডাবল ফার্টিলাইজেশন। ইফেড্রাতে কি পাওয়া যায়? দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন পাওয়া যায়। ইফেড্রাতে কি পাওয়া যায়? দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন পাওয়া যায়। দেখো আমাদের একবার এই যে দেখো এটা আমাদের হচ্ছে যে একটা এই যে ছবিটা আমরা ছোটবেলায় হচ্ছে যে এরকম একটা ছবি আঁকছি না সবাই? ছোটবেলায় হচ্ছে যে এই ছবিটা আমরা সবাই হচ্ছে যে শিখছিলাম, মনে আছে কিনা দেখো, যে এরকম একটা ছবি আমরা শিখছিলাম এবং এখানে আমাদের হচ্ছে যে এরকম একটা হচ্ছে যে থাকতো এরকম ছোট ছোট দুইটা, এরকম ছোট ছোট দুইটা, অপোজিটে হচ্ছে যে আমাদের এরকম তিনজন ছিল এবং মাঝে হচ্ছে আমাদের দুইজন ছিল। এটার নাম কি ছিল মনে আছে? এই যে আমরা ছোটবেলায় যেটা পড়ছিলাম এটার নাম কি ছিল? এই যে আমাদের এর নাম ছিল হচ্ছে ডিম্বাণু। এর নাম কি ছিল? এর নাম ছিল হচ্ছে ডিম্বাণু। এরপর নাম কি ছিল আমাদের? ডিম্বাণু। এর নাম কি ছিল? এর নাম হচ্ছে আমাদের ডিম্বাণু। এই যে আমাদের ছোট ছোট দুইটা, এটাকে বলি হচ্ছে আমরা কি? সহকারী কোষ। এদেরকে কি বলি আমরা? সহকারী কোষ। এদেরকে কি বলি আমরা? সহকারী কোষ। এখানে আছে আমরা কি? সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা কি আমাদের? এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা কি আমাদের? এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা কি আমাদের? সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা কি আমাদের? সেকেন্ডারি নিউক্লিয়াস। আর এই জায়গায় হচ্ছে যে আমাদের তিনটা যে বিষয় দেখতে পাচ্ছি এদেরকে বলি হচ্ছে প্রতিপাদ কোষ। এদেরকে কি বলি আমরা? প্রতিপাদ কোষ। এদেরকে কি বলি আমরা? এদেরকে বলি হচ্ছে প্রতিপাদ কোষ। এদেরকে কি বলি আমরা? এদেরকে বলি হচ্ছে প্রতিপাদ কোষ। ঠিক আছে? তো এই হচ্ছে যে আমাদের একটা ছবি, আমরা হচ্ছে যে ডিম্বকের একটা ছবি শিখছিলাম, এটা একটা ডিম্বকের ছবি। তো এখন হচ্ছে যে আমাদের দেখো এই যে ডিম্বাণু, এই ডিম্বাণুর সাথে যখন শুক্রাণু মিলিত হবে, ডিম্বাণু প্লাস শুক্রাণু, এটাকে বলি হচ্ছে আমরা নিষেক ওয়ান। ডিম্বাণু প্লাস শুক্রাণু এটাকে বলবো হচ্ছে আমরা নিষেক ওয়ান। আর হচ্ছে এই যে আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস, এই যে কি আমাদের? সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস এর সাথে যখন শুক্রাণু যুক্ত হবে তখন তাকে বলবো হচ্ছে নিষেক দুই। তখন তাকে কি বলবো আমরা? নিষেক দুই। তখন তাকে বলবো নিষেক দুই। তাহলে এই যে দুইবার নিষেক ঘটলো, এই দুইবার নিষেকের ফলে এই দুইবার নিষেককে আমরা বলি হচ্ছে দ্বিনিষেক। এই দুইবার নিষেককে কি বলি আমরা? দ্বিনিষেক, বা ইংরেজিতে বলি এটাকে আমরা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। দ্বিনিষেক বা ইংরেজিতে বলি এটাকে ডাবল ফার্টিলাইজেশন। দ্বিনিষেক বা ইংরেজিতে এটাকে কি বলি আমরা? ডাবল ফার্টিলাইজেশন। দ্বিনিষেক বা ইংরেজিতে বলি হচ্ছে যে ডাবল ফার্টিলাইজেশন। দ্বিনিষেক বা ইংরেজিতে বলি হচ্ছে আমরা ডাবল ফার্টিলাইজেশন। দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। এখন আমাদের হচ্ছে যে এই দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশনটা মূলত আমাদের হচ্ছে যে আবৃত বীজিতে ঘটে। কোথায় ঘটে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশনটা? দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশনটা এটা মূলত আমাদের হচ্ছে আবৃত বীজিতে ঘটে। এটা কার বৈশিষ্ট্য মূলত? এই দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন এটা আবৃত বীজির বৈশিষ্ট্য। এটা আবৃত বীজির বৈশিষ্ট্য। এটা আবৃত বীজির বৈশিষ্ট্য। দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন কার বৈশিষ্ট্য? আবৃত বীজির বৈশিষ্ট্য। দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন কার বৈশিষ্ট্য? আবৃত বীজির বৈশিষ্ট্য। তো এইটা নগ্ন বীজিতে সাধারণত ঘটে না, কিন্তু ইফেড্রা একটা ব্যতিক্রম যার মধ্যে এই দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন ঘটে। এখন দ্বিনিষেক ঘটলে খেয়াল করো সেকেন্ডারি নিউক্লিয়াস এবং হচ্ছে যে আমাদের শুক্রাণু এরা মিলিত হয়ে কি তৈরি করে জানো? এরা মিলিত হয়ে তৈরি করে হচ্ছে শস্য বা শ্বাস, বা ইংরেজিতে শস্য, বা এটাকে বলি হচ্ছে আমরা শ্বাস, বা ইংরেজিতে বলি হচ্ছে এন্ডোস্পার্ম। শস্য বা শ্বাস ইংরেজিতে কি বলি আমরা? এন্ডোস্পার্ম বলি। শস্য বা শ্বাস বা ইংরেজিতে এটাকে কি বলি আমরা? এন্ডোস্পার্ম। শস্য বা শ্বাস বা ইংরেজিতে কি বলি আমরা? এন্ডোস্পার্ম। শস্য বা শ্বাস বা ইংরেজিতে এটাকে কি বলি আমরা? এন্ডোস্পার্ম বলি। এবং এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস সেটার মধ্যে দুইটা নিউক্লিয়াস আছে, 2n। ডিম্বাণু হয় n, তাহলে এই সেকেন্ডারি নিউক্লিয়াসে 2n, শুক্রাণুতে n, তিনটা মিলে কি হয় আমাদের? এই শস্য বা শ্বাস যেটা তৈরি হবে সেটা 3n বা ট্রিপ্লয়েড হবে। শস্য বা শ্বাস যে তৈরি হবে সেটা 3n বা ট্রিপ্লয়েড হবে। 3n বা ট্রিপ্লয়েড হবে।
আর এই যে প্রথম যে নিষেকটা ডিম্বাণু শুক্রাণু নিষেক ওয়ান, এই নিষেক ওয়ানের ফলে কিন্তু তৈরি হবে জাইগট। জাইগট তৈরি হবে। জাইগটটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড। এই জাইগট থেকে আলটিমেটলি পরবর্তীতে তৈরি হয় হচ্ছে ভ্রূণ বা ইমব্রায়ো। জাইগট থেকে কি তৈরি হয়? ভ্রূণ বা ইমব্রায়ো। কি তৈরি হয়? ভ্রূণ বা ইমব্রায়ো। ঠিক আছে, তো এতটুকু হচ্ছে যে কথা। তাহলে আমরা জানলাম যে ইফেড্রাতে আমাদের দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন ঘটে। ইফেড্রাতে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন ঘটে। এরপর খেয়াল করে দেখো ওয়েলইশচিয়া। ওয়েলইশচিয়া, ওয়েলইশচিয়া যে আছে, এই ওয়েলইশচিয়া হচ্ছে আমাদের নামিবিয়া মরুভূমির এন্ডেমিক। নামিবিয়া মরুভূমির এন্ডেমিক এই ওয়েলইশচিয়া যে আছে, এটাকে কি বলি আমরা? কোন জায়গার এন্ডেমিক? নামিবিয়া মরুভূমির এন্ডেমিক। নামিবিয়া মরুভূমির এন্ডেমিক। নামিবিয়া মরুভূমির হচ্ছে কি এরা? এন্ডেমিক। নামিবিয়া মরুভূমির এন্ডেমিক। এরা কার এন্ডেমিক? নামিবিয়া মরুভূমির এন্ডেমিক। এখন নেক্সট প্রশ্ন আসবে, এন্ডেমিক কথাটা আসলে কি? এন্ডেমিক শব্দটার অর্থ হচ্ছে, দেখো যে আমি কিন্তু তোমাকে একদম লাইন বাই, এটা কিন্তু বইয়ের এক পেজের পড়া, কিন্তু আমি এমন ভাবে পড়াই দিচ্ছি যেন তুমি আর কোনোদিন না ভুলো, কারণ তুমি আমার কাছে শিখতে আসছো। 30 দিনে পড়াবো দেখে কি তালিবালি করে পড়াই দিব? না, 30 দিনে পড়াবো, 30 ক্লাসে পড়াবো, বাট এমন ভাবে পড়াবো যেন এইচএসসি এবং অ্যাডমিশন দুই জায়গায় তুমি ভালো করতে পারো, এটাই কিন্তু টার্গেট। তাহলে খেয়াল করে দেখো এন্ডেমিক, এখানে কি খেয়াল করে দেখবা? দেখবা যে হচ্ছে আমাদের এন্ডেমিক। এখানে খেয়াল করে দেখো, এখানে দুইটা কথা আছে। এক নম্বর কথা কি? এন্ডেমিক। একটা হচ্ছে এন্ডেমিক। এক নম্বর কথা কি আমাদের? এন্ডেমিক। এই যে আমাদের এন্ডেমিক শব্দটা আছে, এন্ডেমিক হচ্ছে দেখো যে কোন প্রাণী বা উদ্ভিদ, কোন প্রাণী বা কোন একটা উদ্ভিদ বা কোন একটা রোগ যখন একটা নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে পাওয়া যাবে, যখন একটি নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে পাওয়া যাবে, যখন একটি নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে পাওয়া যাবে, নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে পাওয়া যাবে, নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে পাওয়া যায়, নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে পাওয়া যায়, একটা নির্দিষ্ট জায়গায় পাওয়া যাবে, পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায় না, অন্য স্থানে পাওয়া যায় না, অন্য স্থানে থাকে না, অন্য স্থানে থাকে না, অন্য স্থানে থাকে না, তাকে কি বলি আমরা? তাকে বলি হচ্ছে আমরা এন্ডেমিক। তাকে আমরা কি বলি? এন্ডেমিক বলে। তাকে কি বলে? আমাদের এন্ডেমিক বলে। তাহলে নামিবিয়া মরুভূমির এন্ডেমিক ওয়েলিশচিয়া, এর হচ্ছে যে দুইটা পাতা, এর পুংকনটা দেখতে, এর দুইটা পাতা থাকে, এর দুইটা পাতা থাকে, এবং এর পুংকনটা দেখতে কিন্তু ফুলের মতো, যেটা বিজ্ঞানীরা মিস ইন্টারপ্রিট করছিল। এর পুংকন দেখতে কিসের মতো? এর পুংকন দেখতে হচ্ছে ফুলের মতো, এর পুংকন দেখতে ফুলের মতো। ঠিক আছে, তাহলে দেখো যে আমাদের ওয়েলিশচিয়া নামিবিয়া মরুভূমির এন্ডেমিক, দুইটা পাতা আছে, পুংকন দেখতে কিসের মতো? ফুলের মতো। ঠিক আছে, এতটুকু অংশ ঠান্ডা মাথায় লিখে ফেলো।
ওকে, তাহলে হচ্ছে যে আমরা এতটুকু বিষয় জানলাম। আমাদের তাহলে দেখো আমরা কিন্তু অনেক কিছু জেনে আসছি। আমরা প্রথমে শুরু করছি কনিফেরা ফাইটা, 550টি প্রজাতি আছে, শীত প্রধান দেশে জন্মায়, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ সেকোয়া স্যাম্পারভিরেন্স, এর উচ্চতা জেনেছি, সবচেয়ে প্রাচীন বৃক্ষ ব্রিসল কোন পাইন এর বিষয়ে জেনেছি, সাইকেডোফাইটার প্রজাতির সংখ্যা 100টা, সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজ উদ্ভিদ জামিয়া পিগমি, সাইকাসের বিভাগের অন্তর্ভুক্ত পড়লাম, গিনকোফাইটার প্রজাতির সংখ্যা একটা পড়েছি, গিনকো বিলোবা জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল, এটাও আমরা বলেছি। এরপর হচ্ছে যে নিটোফাইটার প্রজাতি নিয়ে কথাবার্তা বলেছে এখানে, আমরা একদম ইন ডিটেইলসে ইন ডেপথে নিটোফাইটা, নিটাম, ইফেড্রা, ওয়েলিশিয়া রিলেটেড যা যা তোমার জানতে হবে জেনেছি। দেখো বিশ্বের সবচেয়ে সর্বোচ্চ 3টা বৃক্ষ প্রজাতি নিয়ে কথাবার্তা বলা আছে। সবচেয়ে উঁচু বৃক্ষ আমাদেরকে, সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে আমাদের সেকুয়া স্যাম্পারভিরেন্স, সেকুয়া স্যাম্পারভিরেন্স, সেকুয়া স্যাম্পারভিরেন্স, এটা হচ্ছে আমাদের সবচেয়ে উঁচু বৃক্ষ, সেকুয়া স্যাম্পারভিরেন্স, এটা সবচেয়ে উঁচু বৃক্ষ এবং এটা হচ্ছে আমাদের একটা নগ্নবীজি উদ্ভিদ। তারপর হচ্ছে এটা সবচেয়ে উঁচু, তারপরের উদ্ভিদটা হচ্ছে আমাদের সরিয়া, সরিয়া, সরিয়া ফ্যাগুইটিয়েনা, সরিয়া ফ্যাগুইটিয়েনা, সরিয়া ফ্যাগুইটিয়েনা এটা। এরপর এরপর হচ্ছে আমাদের ইউক্যালিপটাস, ইউক্যালিপটাস রিগান্স, ইউক্যালিপটাস রিগান্স, ইউক্যালিপটাস রিগান্স, ইউক্যালিপটাস রিগান্স। তাহলে খেয়াল করে দেখো আমাদের হচ্ছে যে এই চারটা নাম, সেকুয়া স্যাম্পারভিরেন্স যে আছে, এই সেকুয়া স্যাম্পারভিরেন্স 115.92 মিটার, 115.92 মিটার, সেকুয়া স্যাম্পারভিরেন্স 115.92 মিটার, বা আমাদের হচ্ছে যে 380.3 ফিট, 380.3 ফিট। সরিয়া ফ্যাগুইটিয়েনা এটা আমাদের কি, সরিয়া ফ্যাগুইটিয়েনা আমাদের হচ্ছে 100.8 মিটার বা 331 ফিট, 100.8 মিটার, 100.8 মিটার, বা এটাকে বলি হচ্ছে আমরা কত, 331 ফিট, 31 ফিট, 31 ফিট, 331 ফিট, 331 ফিট, 331 ফিট। তারপর ইউক্যালিপটাস রিগান্স, এটা আমাদের উচ্চতা কত, এটার উচ্চতা বেশি না, এটার উচ্চতা 99 পয়েন্ট আমাদের হচ্ছে যে 82 মিটার বা 329.7 ফিট, 99.2 মিটার বা 329.7 ফিট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই বিশ্বের সর্বোচ্চ 4টা প্রজাতি। এটা কিন্তু আমাদের হচ্ছে যে এইটা নগ্নবীজি, এইটা আমাদের নগ্নবীজি, আর বাকি দুইটা কিন্তু হচ্ছে আমাদের, এটা নগ্নবীজি আর বাকি দুইজনই আমাদের কি, এই দুইজনই কিন্তু আমাদের আবৃত বীজি, আবৃত বীজি, আবৃত বীজি। বইয়ের নিচে আরেকটা উদ্ভিদের নাম বলা আছে, আরেকটা উদ্ভিদের নাম বলা আছে বইয়ের নিচে, সেটা হচ্ছে সেকুয়া এন অ্যাডেনড্রন, সেকুয়া অ্যাডেনড্রন, সেকুয়া, 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 সেকুয়া অ্যাডেনড্রন, সেকুয়া অ্যাডেনড্রন, সেকুয়া অ্যাডেনড্রন হচ্ছে জাইগ্যান্টাম, জাইগ্যান্টাম, সেকুয়া অ্যাডেনড্রন জাইগ্যান্টাম, সেকুয়া অ্যাডেনড্রন জাইগ্যান্টাম। এই যে সেকুয়া অ্যাডেনড্রন জাইগ্যান্টাম, সেকুয়া অ্যাডেনড্রন জাইগ্যান্টাম যে আমাদের রয়েছে, এখানে হচ্ছে যে আমরা দেখতে পাই এইটার নাম হচ্ছে কিন্তু আমাদের রেড উড, এটার নাম হচ্ছে আমাদের রেড উড, এবং এইটা আমাদের হচ্ছে যে 96 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 96.3 মিটার, 96.3 মিটার, 96.3 মিটার, 96.3 মিটার, রেডউড না, এটার ক্ষেত্রে নাম মনে রাখবে, একে বলা হয় হচ্ছে জায়ান্ট সেকুয়া, একে বলা হয় কি জায়ান্ট সেকুয়া, একে বলা হয় জায়ান্ট সেকুয়া, একে কি বলা হয়, একে বলা হয় জায়ান্ট সেকুয়া। লিখে রাখো, এতটুকু লেখো, দ্রুত দ্রুত দ্রুত। ওকে, তারপর আসলে যে আমরা হচ্ছে যে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য, ভেরি 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 ইম্পর্টেন্ট।
নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য এটা কিন্তু তোমাদের সিকিউতে গ আকারে আসবে। সিকিউতে কি আকারে আসবে? গ আকারে আসবে। দেখো আমি আগে তোমাকে পড়ায় দিই, প্রতিটা পয়েন্ট বুঝাই দেই, তারপর তুমি এটা লিখবা এবং তোমাকে এটা লিখতে হবে। তোমাকে এই পুরো পয়েন্টগুলা লিখতে হবে খাতার মধ্যে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। আমি টাইম দিব, আগে আমি তোমাকে পয়েন্টগুলো বুঝাই দিই। প্রথম পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট কি? উদ্ভিদ বহু বর্ষজীবী, অনেক বছর বাঁচে। চিরসবুজ, দ্যাট মিন্স হচ্ছে যে এটা উদ্ভিদটা সবসময় সবুজ থাকে। স্পোরোফাইট, অসম রেণুপ্রশ বা হেটারোস্পোরাস। স্পোরোফাইট কেমন? অসম রেণুপ্রশ বা হেটারোস্পোরাস, মানে হচ্ছে যে স্পোর দুইটা সমান আকৃতি হবে, একটা বড় একটা ছোট হবে। সো আমাদের ছোটটাকে বলি আমরা মাইক্রোস্পোর, বড়টাকে বলি কি? মেগাস্পোর। তাহলে আমাদের পুং ও স্ত্রী স্পোর কিন্তু হচ্ছে যে তৈরি করতে পারে। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে উদ্ভিদ বহুবর্ষজীবী, উদ্ভিদ চিরসবুজ, উদ্ভিদ স্পোরোফাইট, অসম রেণুপ্রশ অর্থাৎ মাইক্রোস্পোর ও মেগাস্পোর পাওয়া যায়। এই যে রেণুপত্র আছে, স্পেশালি পুং রেণুপত্র, এই পুং স্পোরোফিল গুলা এগুলা ঘন সন্নিবিষ্টিত হয়ে পুং স্ট্রোবিলাস বা পুংকণ তৈরি করে। তাহলে দেখো যে আমাদের হচ্ছে এই যে রেণুপত্র যে আছে, রেণুপত্রের ক্ষেত্রে এখানে আগে ছোট্ট করে লিখে রাখবা পুং রেণুপত্র। পুং রেণুপত্র গুলো একত্রিত হয়ে ঘন সন্নিবিষ্টিত হয়ে পুং স্ট্রোবিলাস বা পুংকণ তৈরি করে। আমাদের মেগাস্পোরোফিল যে আছে, মেগাস্পোরোফিল এই কোন স্ট্রোবিলাস তৈরি করে না। মেগাস্পোরোফিলের ডিম্বক তৈরি হলেও এখানে কোনো গর্ভাশয় নেই। শুধু গর্ভাশয় না, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নেই। অর্থাৎ গর্ভকেশর যেটাকে আমরা বলি, গর্ভকেশর অর্থাৎ যেটাকে আমরা বলি গর্ভকেশর, সেই গর্ভকেশরটাই তার নেই, গর্ভকেশরটাই তার নেই। তো আমাদের এরকম একটা ছবি হচ্ছে যে আমরা দেখাইতে পারি, এরকম একটা ছবি হচ্ছে যে আমরা দেখাইতে পারি যে আমাদের এরকম তিনটা, এটা হচ্ছে যে আমাদের একটা গর্ভকেশর, এটা হচ্ছে আমাদের একটা গর্ভকেশর, এটা একটা গর্ভকেশর বা স্ত্রীস্তবক। গর্ভকেশর বা বাংলায় হচ্ছে স্ত্রীস্তবক। এটা কি আমাদের? এটা হচ্ছে গর্ভাশয়। এটা কি আমাদের? গর্ভাশয়। এটা কি আমাদের? গর্ভাশয়। এটা কি আমাদের? এটা হচ্ছে গর্ভদণ্ড। এটা কি আমাদের? গর্ভদণ্ড। এটা হচ্ছে যে আমাদের কি? এটা হচ্ছে আমাদের গর্ভমুণ্ড। এটা কি আমাদের? এটা হচ্ছে গর্ভমুণ্ড। তাহলে গর্ভাশয়, গর্ভদণ্ড এবং হচ্ছে গর্ভমুণ্ড, তিনটা অংশের একটা এর মধ্যে নাই। পরাগায়নকালে পরাগরেণু কোথায় পড়বে? পরাগায়নকালে পরাগরেণু হচ্ছে আমাদের সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হবে। পরাগায়নকালে পরাগরেণু সরাসরি কোথায় পতিত হবে? ডিম্বক রন্ধ্রে পতিত হবে। পরাগায়নকালে পরাগরেণু সরাসরি কই পড়বে? ডিম্বক রন্ধ্রে পড়বে। কারণ কি? পরাগায়ন মানে হচ্ছে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হওয়াকে পরাগায়ন বলা হয়। পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হওয়াকে কি বলা হয়? পরাগায়ন বলা হয়। কিন্তু এখানে কি গর্ভমুণ্ড আছে? এখানে গর্ভমুণ্ড নাই, কারণ হচ্ছে যেখানে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নাই, তাই পরাগরেণু সরাসরি কোথায় পড়ে? ডিম্বক রন্ধ্রে পড়ে। এই যে ডিম্বক যে আছে, সেই ডিম্বকটা মেগাস্পোরোফিলের কিনারায় নগ্ন অবস্থায় থাকে। ডিম্বকটা কোথায় থাকে? ডিম্বকটা মেগাস্পোরোফিলের কিনারা, আমরা ছবি দেখাবো যে মেগাস্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র আছে, তার কিনারায় ডিম্বকটা কি অবস্থায় থাকে? নগ্ন অবস্থায় থাকে। গর্ভাশয় নেই, কি নাই? কোনো গর্ভাশয় নেই, তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না। গর্ভাশয় নেই তাই এদের কোনো কি তৈরি হয় না? ফল সৃষ্টি হয় না। যেহেতু ফল সৃষ্টি হয় না, তাই বীজটা কি অবস্থায় থাকে? নগ্ন অবস্থায় থাকে। নগ্ন বীজীদের দিনিষেক ঘটে না, ব্যতিক্রম কি? ইফেড্রা। ব্যতিক্রম কি? ইফেড্রা। ইফেড্রাতে দিনিষেক ঘটে। দিনিষেক ঘটলে শস্য বা শ্বাস বা এন্ডোস্পান এটা ট্রিপ্লয়েড হইতো, আর দিনিষেক যদি না ঘটে তাহলে শস্য বা শ্বাস বা এন্ডোস্পান হ্যাপ্লয়েড হবে। তাহলে এখানে শ্বাস বা এন্ডোস্পান কি হয় আমাদের? শ্বাস বা এন্ডোস্পান হয় আমাদের হ্যাপ্লয়েড। শ্বাস বা এন্ডোস্পান হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়। শ্বাস বা এন্ডোস্পান হয় হ্যাপ্লয়েড এবং এরা কখন সৃষ্টি হয়? সৃষ্টি হয় নিষেকের পূর্বে। তাহলে দেখো নগ্নবীজী উদ্ভিদে দিনিষেক ঘটে না, ব্যতিক্রম ইফেড্রা। এখানে শ্বাস বা এন্ডোস্পামটা হ্যাপ্লয়েড হয়। যেহেতু দেখো নিষেক ঘটছে মানে শ্বাস তৈরি হতে হবে। নিষেকের উদ্দেশ্য কিন্তু ভ্রূণ সৃষ্টি না, নিষেকের উদ্দেশ্য শস্য বা শ্বাস তৈরি। কারণ নিষেক ছাড়াও ভ্রূণ সৃষ্টি হতে পারে, কিন্তু নিষেক ছাড়া শস্য বা শ্বাস তৈরি হতে পারে না। তো আমাদের হচ্ছে এই শ্বাস বা এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড নিষেকের পূর্বে সৃষ্টি হয়। এই যে দেখো জাইলেম টিস্যু আছে, জাইলেম টিস্যুতে আমাদের হচ্ছে সত্যিকারের ভেসেল কোষ থাকে না, ব্যতিক্রম কি আমাদের? নিটাম। জাইলেম টিস্যুতে সত্যিকারের ভেসেল কোষ থাকে না, ব্যতিক্রম কি আমাদের? নিটাম। জাইলেম টিস্যুতে সত্যিকারের ভেসেল কোষ থাকে না, ব্যতিক্রম হচ্ছে নিটাম। নিটামে ভেসেল কোষ আছে। জাইলেমে ভেসেল থাকে না, তাহলে অপোজিট পাশে কি থাকবে না? সঙ্গী কোষ থাকবে না। জাইলেমের মধ্যে 2 নম্বরে থাকে ভেসেল, ফ্লোয়েমের মধ্যে 2 নম্বরে থাকে সঙ্গী কোষ। সো জাইলেমে ভেসেল নাই, তার মানে ফ্লোয়েমে কি নাই? সঙ্গী কোষ থাকে না। এরা সকলেই বায়ু পরাগী, এদের পরাগায়ন একটা ফিক্সড বায়ু পরাগী। এদের জীবনচক্রে অসম আকৃতির জনুক্রম বা হেটারোমরফিক জনুক্রম দেখা যায়। জনুক্রম মানে হচ্ছে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলি। জনুক্রম কি? হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলা হয়। এরা সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি করে। আর্কিগোনিয়া সৃষ্টি হয়, যেটা একটা আদি বৈশিষ্ট্য। আর্কিগোনিয়া সৃষ্টি হওয়া কি বৈশিষ্ট্য? একটা
আদি বৈশিষ্ট্য। আর্কিগোনিয়া মানে কি? স্ত্রী জননাঙ্গ। আর্কিগোনিয়া মানে কি? স্ত্রী জননাঙ্গ। আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম। আরেকটা হচ্ছে আমাদের অ্যানথ্রেডিয়াম, আর্কিগোনিয়াম। আরেকটা হচ্ছে অ্যানথ্রেডিয়াম, অ্যানথ্রেডিয়াম। আর্কিগোনিয়াম মানে কি আমাদের? আর্কিগোনিয়াম হচ্ছে আমাদের স্ত্রী জননাঙ্গ। আর্কিগোনিয়াম মানে কি? স্ত্রী জননাঙ্গ। আর্কিগোনিয়াম হচ্ছে স্ত্রী জননাঙ্গ। আর অ্যানথ্রেডিয়াম মানে হচ্ছে আমাদের পুং জননাঙ্গ। অ্যানথ্রেডিয়াম কি? পুং জননাঙ্গ। আর্কিগোনিয়াম মানে স্ত্রী জননাঙ্গ, অ্যানথ্রেডিয়াম মানে পুং জননাঙ্গ। লিফ স্কার পরে, এখানে আমাদের লিফ স্কার নগ্নবীজ উদ্ভিদের একটা ভিন্নধর্মী বৈশিষ্ট্য। লিফ স্কার মানে পাতা ঝরা দাগ। গাছ থেকে পাতা ঝরে যায়, ঝরে আবার পাতা তৈরি হয়ে যায় সাথে সাথে, কিন্তু পাতা ঝরলে কাণ্ডের মধ্যে দাগ থেকে যায়। সো নগ্নবীজের এই বৈশিষ্ট্যগুলো বুঝছো কিনা জানাও, এবং সবগুলা পয়েন্ট লিখে ভাইয়াকে জানাও যে ভাই লিখছি। এটা লিখতে হবে, লিখতে হবে, লিখতে হবে। দ্রুত লেখো। লেখা বড় করবো না, ছোট ছোট লেখাই দেখবে। এরকম ল্যান্ডস্কেপ করো, ল্যান্ডস্কেপ করলে সুন্দর মতো প্রত্যেকটা শব্দ কিন্তু দেখা যাচ্ছে। ল্যান্ডস্কেপ করো। পোর্ট্রেট মুডে ক্লাস করবা না কেউ। ক্লাস পোর্ট্রেট মুডে না, ক্লাস হবে কোন মুডে? ল্যান্ডস্কেপ মুডে। ক্লাস থেকে ল্যান্ডস্কেপ মুডে ক্লাস করবা, ঘুরাই নিবা, তাহলে সবকিছু বুঝতে সুবিধা হবে। লেখা শেষ হইলে ভাইয়াকে জানাও, ভাইয়া হচ্ছে যে তারপর আগাবো। লেখা শেষ হইলে বসলাম আমি। লেখা শেষ হইলে জানাবা। লেখা হয়েছে? দ্রুত 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 লেখো। আজকে বেশিক্ষণ পড়াবো না, ছেড়ে দিব। দ্রুত লেখো। যৌনক্রম জিনিসটা কি? যৌনক্রম জিনিসটা কি একজন জানতে চাইছে। যৌনক্রম হচ্ছে, দেখো পাশে লিখছি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনক্রম বলা হয়। তাই যৌনক্রম জিনিসটা কি? হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা। এরা পর্যায়ক্রমিক ঘুরবে, যে একবার হ্যাপ্লয়েড দশা আসবে, একবার ডিপ্লয়েড দশা আসবে, এটাকে যৌনক্রম বলা হয়। এখন অসম আকৃতির যৌনক্রম বলতে বোঝাচ্ছে যে এখানে হ্যাপ্লয়েড দশাটা ছোট, ডিপ্লয়েড দশাটা বড়। দুইটা দশা যদি সমান হয় তাহলে তারা সম আকৃতির যৌনক্রম। আর দুইটা দশা যদি ভিন্ন ভিন্ন হয় তখন তাহলে তাদেরকে বলবো আমরা কি? অসম আকৃতির যৌনক্রম। তখন তাদেরকে কি বলবো আমরা? অসম আকৃতির যৌনক্রম। ঠিক আছে? লেখা শেষ করো। ওকে, তাহলে হচ্ছে যে এতটুকু বিষয় আমরা
দেখতে পাইলাম। হ্যাঁ, নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা বুঝতে পারছি। তারপর আসো যে দেখা গেছে যে আমরা লেখা হয়েছে নাকি খবর হয়েছে নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। এটা কিন্তু আসবে পরীক্ষা, আবারও বলতেছি আসবে। এক ঘন্টা ডান জানাই দিচ্ছে অনেকে। ওকে, ডান ডান আর ডান ডান। ওকে, দেখো এবার আসো যে আমাদের হচ্ছে যে সাইকাস। সাইকাস হচ্ছে নগ্নবীজের পোস্টার বয়। সাইকাস কি? নগ্নবীজের পোস্টার বয়। সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য কি কি আছে দেখো। সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য একই কথা, যে স্পোরোফাইট, দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। তাহলে নগ্নবীজি যেহেতু স্পোরোফাইট, এরাও স্পোরোফাইট হচ্ছে হবে দেহ স্পোরোফাইট। দেহ স্পোরোফাইট, দেহ স্পোরোফাইট। দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। দেহ স্পোরোফাইট, দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। দেহকে আমরা কিসে ভাগ করতে পারবো? মূল কাণ্ড ও পাতায় ভাগ করা যায়। মূল কাণ্ড ও পাতায় ভাগ করা যায়। মূল কাণ্ড ও পাতায় হচ্ছে যে আমরা ভাগ করতে পারি। স্পোরোফাইট, দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। গাছটা হচ্ছে লম্বা, খাড়া, পাম জাতীয়। তাহলে হচ্ছে দেহ খাড়া, পাম জাতীয়। 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 দেহ খাড়া কেমন আমাদের? দেহ খাড়া, পাম জাতীয় হবে আমাদের। তৃতীয় যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে পাতা বৃহৎ, পক্ষ যৌগিক। পাতা বৃহৎ এবং হচ্ছে পক্ষ যৌগিক। পাতাগুলা কি হয়? বৃহৎ হয় এবং হচ্ছে যে পক্ষ যৌগিক। পক্ষ যৌগিক, পাতা বৃহৎ এবং পক্ষ যৌগিক। কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে। কচি পাতা, কচি পাতা আমাদের কি অবস্থায় থাকে? কচি পাতা কুণ্ডলিত থাকে। কচি পাতা কুণ্ডলিত হয়। কচি পাতা কুণ্ডলিত হয়। কচি পাতা কুণ্ডলিত হয়, এটাকে বলা হয় হচ্ছে ক্রোজিয়ার। কচি পাতা কুণ্ডলিত হয়, এটাকে কি বলি আমরা? ক্রোজিয়ার বলি। কচি পাতা কুণ্ডলিত হয়, এটাকে ক্রোজিয়ার বলা হইতো কিছু কিছু জায়গায়, কিন্তু তোমাদের বইয়ে কচি পাতা কুণ্ডলিত মানে এই চ্যাপ্টারে কচি পাতা কুণ্ডলিত হয় এটাকে বলছে হচ্ছে সার্সিনেট ভার্নেশন। এটাকে কি বলছে? এটাকে বলছে হচ্ছে সার্সিনেট ভার্নেশন। সার্সিনেট ভার্নেশন। সার্সিনেট ভার্নেশন, এটাকে কি বলি আমরা? সার্সিনেট ভার্নেশন বলি। তারপর হচ্ছে যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এর পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। পাতায় কি বিদ্যমান? পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। পাতায় হচ্ছে আমরা ট্রান্সফিউশন টিস্যু দেখতে পাই। পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। পাতায় কি বিদ্যমান? ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। পাতায় কি বিদ্যমান? পাতায় হচ্ছে আমাদের ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। পড়বো আমরা একটু পর। তারপর এখানে যে মূলটা হয়, গৌণ অস্থানিক কোরালয়েড মূল পাওয়া যায়। এখানে যে মূল পাওয়া যায় সেটা মনে রাখবো হচ্ছে গৌণ অস্থানিক কোরালয়েড মূল পাওয়া যায়। গৌণ অস্থানিক কোন ধরনের মূল পাওয়া যায়? আমাদের কোরালয়েড মূল পাওয়া যায়। গৌণ অস্থানিক হচ্ছে আমাদের কোরালয়েড মূল পাওয়া যায়। গৌণ অস্থানিক কি পাওয়া যায়? আমাদের কোরালয়েড মূল পাওয়া যায়। গৌণ অস্থানিক কোরালয়েড মূল পাওয়া যায়। গৌণ অস্থানিক কেমন মূল পাওয়া যায়? কোরালয়েড মূল পাওয়া যায়। গৌণ অস্থানিক কোরালয়েড মূল পাওয়া যায়। তারপর খেয়াল করে দেখো এর পরের পয়েন্টটা কি। এর পরের পয়েন্টটা হচ্ছে যে সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলে সর্ববৃহৎ লাটিমের মতো। সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলে, সাইকাসের শুক্রাণু, সাইকাসের শুক্রাণু, সাইকাসের শুক্রাণু, সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলে সর্ববৃহৎ। সাইকাসের শুক্রাণু হচ্ছে আমাদের উদ্ভিদকুলে সর্ববৃহৎ। সাইকাসের শুক্রাণু হচ্ছে আমাদের উদ্ভিদকুলে সর্ববৃহৎ। উদ্ভিদকুলে সর্ববৃহৎ লাটিমের মতো। সর্ববৃহৎ, উদ্ভিদকুলে সর্ববৃহৎ লাটিমের মতো, লাটিমের মতো এবং হচ্ছে বহু ফ্লাজেলা বিশিষ্ট। এবং কি আমাদের বহু ফ্লাজেলা বিশিষ্ট। 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 তাহলে হচ্ছে সর্ববৃহৎ লাটিমের মতো আর কি বহু ফ্লাজেলা বিশিষ্ট হয়। তো এই কয়টা কথা হচ্ছে আমাকে মনে রাখতে হবে। বাকি কথাবার্তা গুলা হচ্ছে যে আরো বইয়ের মধ্যে কিছু পয়েন্ট দেখবা, সেগুলো আমরা অলরেডি পড়ে আসছি, বাট এতটুকু কথা মনে রাখতে হবে। এবং এই তিনটা পয়েন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউর জন্য। সিকিউতেও কিন্তু সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য, এটা কিন্তু পরীক্ষায় গতে আসতে পারে। সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য এটা কিন্তু পরীক্ষায় কিসে আসতে পারে? এটা কিন্তু পরীক্ষায় হচ্ছে যে গতে আসতে পারে। এটা কিন্তু পরীক্ষায় কিসে আসতে পারে? এটা পরীক্ষায় গতে আসতে পারে। এগুলো হচ্ছে পাতায় ট্রান্সমিশন টিস্যু বিদ্যমান, গৌণ অস্থায়ী কোরালেট মূল পাওয়া যায়, সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলের সর্ববৃহৎ লাটিমের মতো বহু ফ্লাজেলা বিশিষ্ট। স্বভাব এবং আবাসভূমি বললে এরা বেসিক্যালি হচ্ছে গ্রীষ্ম এবং উপগ্রীষ্মীয় অঞ্চলে জন্মায়। পাহাড়ের উপরে শুষ্ক স্থানে এরা জন্মায় বেশি। আর স্বভাব এবং আবাসভূমি বললে পাহাড়ের উপরে শুষ্ক স্থানেরা, পাহাড়ের উপরে শুষ্ক স্থানেরা ভালো জন্মায়। পাহাড়ের উপরে শুষ্ক স্থানে ভালো জন্মায়। পাহাড়ের উপরে
শুষ্ক স্থানে, শুষ্ক স্থানে এরা হচ্ছে যে ভালো জন্মায়। শুষ্ক স্থানে কি হয়? এরা ভালো জন্মায়। পাহাড়ের উপরে কোথায় ভালো জন্মায়? শুষ্ক স্থানে এরা হচ্ছে ভালো জন্মায়। পাহাড়ের উপরে কি? শুষ্ক স্থানে এরা ভালো জন্মায়। পাহাড়ের উপরে হচ্ছে শুষ্ক স্থানে এরা কি হয়? আমাদের ভালো জন্মায়। পাহাড়ের উপরে শুষ্ক স্থানে এরা কি হয়? ভালো জন্মায়। ওকে, তাহলে সাইকাসের বিষয়ে এতটুকু কথাবার্তা কিন্তু আমরা জানতে পারলাম। তাহলে সাইকাসের সম্পর্কে এতটুকু যখন জানলাম, সামনের দিকে গেলে আমাকে আরো জানতে হবে সাইকাসের সম্পর্কে। সাইকাসের ভৌগোলিক বিস্তার বলছে যে আমাদের সাইকাস নরমালি কি সাবট্রপিক্যাল এলাকায় সাইকাস ভালো জন্মায়, উপ উষ্ণমণ্ডলীয়। তাই ভৌগোলিক বিস্তারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সাবট্রপিক্যাল অঞ্চল, সাবট্রপিক্যাল অঞ্চল, সাবট্রপিক্যাল অঞ্চল বা উপগ্রীষ্মীয় অঞ্চল, মানে পুরো খুব গরম না এরকম অঞ্চলেরা ভালো জন্মায়। উপগ্রীষ্মীয় অঞ্চল, উপগ্রীষ্মীয় অঞ্চলে হচ্ছে যারা ভালো জন্মায়, উপগ্রীষ্মীয় অঞ্চলে ভালো জন্মায়, উপগ্রীষ্মীয় অঞ্চলে হচ্ছে যারা কি করে? ভালো জন্মায়। উপগ্রীষ্মীয় অঞ্চলেরা ভালো জন্মায়। গঠন বৈশিষ্ট্যের মধ্যে অনেক কথাবার্তা বলা আছে সাইকাসের গঠন বৈশিষ্ট্যের মধ্যে। আমি জাস্ট একটা কথা তোমাকে এখান থেকে মনে রাখতে বলবো। সাইকাসের গঠন বৈশিষ্ট্যের মধ্যে পাতা কথাটা মনে রাখবা। পাতা হচ্ছে দুই ধরনের পাতা আছে। পাতা কয় ধরনের আছে? পাতা আছে দুই ধরনের। পাতা কয় ধরনের আছে? পাতা হচ্ছে দুই ধরনের আছে। পাতা কয় ধরনের আছে? পাতা দুই ধরনের আছে। কি কি পাতা আছে আমাদের? পাতা আছে দুই ধরনের। পাতা আছে কয় ধরনের? পাতা আছে দুই ধরনের। কি কি টাইপের পাতা আছে? পাতা আছে দুই ধরনের। পাতা আছে কয় ধরনের? পাতা আছে দুই ধরনের। কি কি টাইপের পাতা আমরা দেখতে পাই যে এই জায়গার মধ্যে রয়েছে? একটা হচ্ছে যে যৌগিক পত্র বা হচ্ছে যে, একটা হচ্ছে যৌগিক পত্র বা সবুজ পল্লব পত্র, একটা হচ্ছে আমাদের যৌগিক পত্র, একটা হচ্ছে যৌগিক পত্র, যৌগিক পত্র বা এটাকে বলা হয় হচ্ছে সবুজ পল্লব পত্র, সবুজ পল্লব পত্র, সবুজ পল্লব পত্র। একটা হচ্ছে আমাদের যৌগিক পত্র বা সবুজ পল্লব পত্র, বা ইংরেজিতে এটাকে বলা হয় পর্ণপত্র, বা ইংরেজিতে বলা হয় হচ্ছে ফোলিয়েজ লিফ, ফোলিয়েজ লিফ। আরেকটা পাওয়া যায় হচ্ছে যে আমাদের কি, আরেকটা পাওয়া যায় হচ্ছে শল্কপত্র, আরেকটা পাওয়া যায় শল্কপত্র বা স্কেল লিফ। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্রে শল্কপত্র পড়ছিলাম। সেখানে শল্কপত্রের কাজ কি পড়ছিলাম মনে আছে? শল্কপত্র পড়ছিলাম, সেখানে শল্কপত্রের কাজ কি পড়ছিলাম মনে আছে? মনে আছে শল্কপত্রের কাজ কি পড়ছিলাম? আমাদের হচ্ছে যে শল্কপত্রের কাজ মনে আছে? মনে যদি না থাকে তাহলে বলে দিচ্ছি, এদের কাজ হচ্ছে প্রশোধন হার কমায়। এই যে দেখো এটা একটা কাণ্ড, এই কাণ্ডের যে জায়গা থেকে পাতা তৈরি হয় সেটাকে বলা হয় পর্ব। এই পর্ব থেকে আমাদের একটা পাতা তৈরির কথা। পাতার ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের পাতায় একটা পত্রফলক না হয়ে এরকম যখন একাধিক পত্রফলক হবে, মানে পুরা পাতাটার মধ্যে একটা পত্রফলক হওয়ার কথা ছিল, সেটা না হয়ে যখন আমাদের এরকম একাধিক পত্রফলক হবে, তখন কিন্তু এটাকে বলা হবে হচ্ছে যৌগিক পাতা। এটাকে কি বলি আমরা? যৌগিক পাতা বলি, যৌগিক পাতা বলি। এবং যৌগিক পাতার এই যে অংশটা, এই মাঝের অংশটা, এটাকে বলি র্যাকিস। যৌগিক পাতার মাঝের অংশটাকে কি বলি আমরা? র্যাকিস। যৌগিক পাতার মাঝের অংশটাকে কি বলি আমরা? র্যাকিস। তাহলে ভৌগোলিক বিস্তার, গঠন বৈশিষ্ট্য সুন্দর করে আমরা শিখতে পারছি, সুন্দর করে কিন্তু আমরা শিখতে পারলাম। ওকে, এতটুকু বিষয় ক্লিয়ার আমাদের? আমার মনে হয় এতটুকু বিষয় ক্লিয়ার। সাইকাসের মূলটা কোরালয়েড মূল, সেটা আমরা হচ্ছে যে পড়বো। সাইকাসের মূল যে কোরালয়েড মূল, সেটা হচ্ছে যে আমরা আসবো, কোনো সমস্যা নেই। ওকে, তারপর আসো যে আমাদের হচ্ছে যে সাইকাসের মূল। সাইকাসের মূলটা কোন ধরনের মূল? সাইকাসের মূলটা হচ্ছে আমাদের কোরালয়েড মূল। সাইকাসের মূলটা হচ্ছে কোরালয়েড মূল। দেখো আমাদের হচ্ছে সাইকাসের প্রথমে প্রধান মূল থাকে, এবং এটা আমাদের হচ্ছে যে সিকিউ গ মাস্ট, সিকিউ গতে মাস্ট আইসা পড়ছে, কোনো না কোনো বোর্ডে তো আসছে সিকিউ গত মাস্ট মূলটা। তাহলে দেখো সাইকাসের প্রথমে থাকে প্রধান মূল। আমি যেভাবে ফ্লোচার্ট দিয়ে লিখবো, নিচে 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 লিখবা, আমি ডানে ডানে লিখতেছি, তুমি নিচে নিচে ফ্লোচার্ট দিয়ে লিখবা। তাহলে দেখো যে সাইকাসে প্রথমে থাকে, সাইকাসে প্রথমে থাকে, সাইকাসে প্রথমে থাকে কি? সাইকাসে প্রথমে থাকে হচ্ছে আমাদের প্রধান মূল। সাইকাসে প্রথমে থাকে হচ্ছে আমাদের প্রধান মূল। সাইকাসে প্রথমে থাকে কি? সাইকাসে প্রথমে থাকে হচ্ছে প্রধান মূল। সেই প্রধান মূল, সাইকাসে প্রথমে কি থাকে? সাইকাসে প্রথমে থাকে হচ্ছে প্রধান মূল। সেই প্রধান মূলটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে তৈরি হয়, সেই প্রধান মূলটা আমাদের নষ্ট হয়ে তৈরি হয় অস্থানিক মূল, নষ্ট হয়ে তৈরি হয়, তৈরি হয় গৌণ অস্থানিক মূল। গৌণ মানে সেকেন্ডারি, গৌণ অস্থানিক মূল, গৌণ অস্থানিক মূল, গৌণ অস্থানিক মূল। তো সাইকাসে প্রথমে কি আছে? সাইকাসে প্রথমে আছে প্রধান মূল, সেই প্রধান মূলটা নষ্ট হয়ে কি তৈরি হচ্ছে? গৌণ অস্থানিক মূল। এই গৌণ অস্থানিক মূলটা হচ্ছে মাটির নিচে বৃদ্ধি পাওয়ার পর ভূমিতলে, এরা ভূমিতলে বৃদ্ধি পায়, এরা হচ্ছে যে আমাদের ভূমিতলে বৃদ্ধি পায়। নিচে নিচে লিখবা তুমি ফ্লো চার্ট আকারে, ভূমিতলে বৃদ্ধি পায়। ভূমিতলে কি হয়? বৃদ্ধি পায়
এবং আমাদের হচ্ছে যে মাটির উপরে উঠে দেগ্র শাখা তৈরি করে। মাটির উপরে এরা হচ্ছে কি করে, মাটির উপরে উঠে দেগ্র শাখা তৈরি করে। মাটির উপরে উঠে আমাদের হচ্ছে দেগ্র শাখা তৈরি করে, দেগ্র শাখা তৈরি করে, দেগ্র শাখা তৈরি করে, দেগ্র শাখা তৈরি করে। এই যে দেগ্র শাখা তৈরি করে, এখানে প্রথমে আমাদের ব্যাকটেরিয়া আক্রমণ করে, প্রথমে ব্যাকটেরিয়া আক্রমণ করে। প্রথমে কি আক্রমণ করে? প্রথমে এদেরকে ব্যাকটেরিয়া আক্রমণ করে, প্রথমে এদেরকে ব্যাকটেরিয়া আক্রমণ করে। এরপর হচ্ছে যে আমাদের সায়ানো ব্যাকটেরিয়া আক্রমণ করে, এরপর হচ্ছে আমাদের সায়ানো ব্যাকটেরিয়া আক্রমণ করে, এরপরে হচ্ছে আমাদের সায়ানো ব্যাকটেরিয়া আক্রমণ করে, এরপর সায়ানো ব্যাকটেরিয়া আক্রমণ করে, সায়ানো ব্যাকটেরিয়া আক্রমণ করে। এই যে সায়ানো ব্যাকটেরিয়া আক্রমণ করে, এই সায়ানো ব্যাকটেরিয়া আক্রমণ করে হচ্ছে যে আমাদের যা হচ্ছে নষ্টক এবং অ্যানাবেনা, নষ্টক এবং অ্যানাবেনা, অ্যানাবেনা, নষ্টক এবং অ্যানাবেনা। সায়ানোব্যাকটেরিয়া আক্রমণ করে যেটা কি নষ্টক এবং অ্যানাবেনা। তাই সাইকাসে প্রথমে প্রধান মূল নষ্ট হয়ে তৈরি করে গৌণস্থানিক মূল, ভূমিতলে বৃদ্ধি পায়, মাটির উপরে উঠে দেগ্র শাখা তৈরি করে। প্রথমে ব্যাকটেরিয়া আক্রমণ করে, তারপর সায়ানোব্যাকটেরিয়া আক্রমণ করে। সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে নষ্টক এবং অ্যানাবেনা, সায়ানোব্যাকটেরিয়া কি নষ্টক এবং অ্যানাবেনা। এই কারণে কিন্তু আমাদের হচ্ছে মূলগুলা স্বাভাবিক শুরু না হয়ে, এর কারণে হচ্ছে যে আমাদের মূলগুলো স্বাভাবিক শুরু না হয়ে, মূলগুলো স্বাভাবিক শুরু না হয়ে, মূলগুলো কিন্তু আমাদের হচ্ছে স্বাভাবিক শুরু না হয়ে, মূলগুলো স্বাভাবিক শুরু না হয়ে আমাদের কি আকৃতি হয়? বিকৃত আকৃতি বিশিষ্ট, বিকৃত আকৃতির হয়, বিকৃত আকৃতির হয়, বিকৃত আকৃতির হয়। দেখতে সামুদ্রিক প্রবাল, দেখতে সামুদ্রিক প্রবাল, দেখতে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো হয়, দেখতে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো, দেখতে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো হয়, দেখতে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো হয়, দেখতে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো হয়। তাই এদেরকে আমরা বলি কিন্তু কোরালয়েড মূল। তাই এদেরকে কি বলি আমরা? তাই এদেরকে বলি হচ্ছে কোরালয়েড মূল। তাই এদেরকে কি বলি আমরা? কোরালয়েড মূল। তাই এদেরকে বলি হচ্ছে আমরা কোরালয়েড মূল বা রুট টিউবারকল। তাই এদেরকে কি বলি আমরা? কোরালয়েড মূল বা রুট টিউবারকল। তাই এদেরকে কি বলি? কোরালয়েড মূল বা ইংরেজিতে বলা হয় হচ্ছে রুট টিউবারকল। কোরালয়েড মূল বা ইংরেজিতে কি বলি? রুট টিউবারকল বলা হয়। এটা আবারও বলতেছি, গতে আসবে, গতে আসবে, গতে আসবে। ফ্লোচার্টটা লেখো, ফ্লোচার্টটা লেখো। দেখো আমরা হচ্ছে যে এটা কিন্তু আসবে, আবারও বলি সাইকাসের প্রথমে প্রধান মূল থাকে, নষ্ট হয়ে কি তৈরি হয়? গৌণ অস্থানিক মূল। অস্থানিক মূল মানে যেটা আমাদের ভ্রূণমূল থেকে তৈরি হবে না, সেটা আমাদের অস্থানিক মূল। তারপর ভূমিতলে বৃদ্ধি পায়, মাটির উপরে দেগ্র শাখা তৈরি করে, প্রথমে ব্যাকটেরিয়া আক্রমণ করে, তারপর সায়ানোব্যাকটেরিয়া আক্রমণ করে। মূলগুলো স্বাভাবিক শুরু না হয়, বিকৃত আকৃতি হয়, দেখতে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো হয়, জন্য কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলা হয়। সো প্রথমে আক্রমণ করে কিন্তু ব্যাকটেরিয়া, এরপর সায়ানোব্যাকটেরিয়া। কাণ্ডটা কেমন হয়? নিরেট কাণ্ড। কাণ্ডটা কেমন হয়? কাণ্ডটা হয় হচ্ছে আমাদের নিরেট কাণ্ড। কাণ্ডটা কেমন হয়? কাণ্ডটা হয় হচ্ছে আমাদের নিরেট কাণ্ড। ঠিক আছে, তাহলে এতটুকু বিষয় কিন্তু আমার গেল। এবার আসো পাতা। পাতার মধ্যে আমাদের হচ্ছে যে এখানে ট্রান্সফিউশন টিস্যু বলে একটা টিস্যু আছে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। পাতা তো আমরা পড়ে আসছি দুই ধরনের, এটা বলে আসছি না? পাতা দুই ধরনের, পাতা দুই ধরনের, একটা যৌগিক পত্র আর একটা শল্কপত্র, এটা আমরা বলে আসছি, আবারও লিখতেছি। যৌগিক পত্র আর একটা হচ্ছে শল্কপত্র, একটা যৌগিক পত্র আর একটা হচ্ছে শল্কপত্র। একটা জিনিস জেনে রাখো যে লাস্ট ক্লাসে হচ্ছে যে তোমাদের বলছিলাম যে পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? পাতার গ্রাউন্ড টিস্যুকে বলি হচ্ছে আমরা পাতার গ্রাউন্ড টিস্যু। পাতার যে ভিত্তি টিস্যু আছে, পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল। পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলা হয়। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? মেসোফিল বলে। পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে। এখানে হচ্ছে যে আমাদের প্যারেনকাইমা থাকে, এই মেসোফিলে হচ্ছে আমাদের প্যারেনকাইমা থাকে। মেসোফিলটা পাতার গ্রাউন্ড টিস্যু দিয়ে কি দিয়ে তৈরি? পাতার গ্রাউন্ড টিস্যুটা প্যারেনকাইমা দ্বারা তৈরি। পাতার গ্রাউন্ড টিস্যুটা প্যারেনকাইমা দ্বারা তৈরি। এখানে দুই টাইপের প্যারেনকাইমা থাকে, একটাকে বলি হচ্ছে আমরা স্পঞ্জি প্যারেনকাইমা, একটাকে বলি আমরা স্পঞ্জি প্যারেনকাইমা, আরেকটাকে বলি হচ্ছে আমরা প্যালিসেড প্যারেনকাইমা। একটাকে বলি আমরা স্পঞ্জি প্যারেনকাইমা,
মেসোফিলকাইমা, আরেকটাকে বলি হচ্ছে আমরা প্যালিসেড প্যারেনকাইমা। ট্রান্সফিউশন টিস্যু জিনিসটা কি খেয়াল করো। ট্রান্সফিউশন টিস্যু জিনিসটা আমাদের কি? ট্রান্সফিউশন টিস্যু জিনিসটা হচ্ছে যে পত্রকের প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমার মাঝ বরাবর একটা পাতার প্যালিসেড প্যারেনকাইমা, পত্রকের প্যালিসেড প্যারেনকাইমা, পত্রক যে আছে পত্রকের কিন্তু হচ্ছে খেয়াল করো যে এই প্যালিসেড প্যারেনকাইমা, পত্রকের হচ্ছে আমাদের প্যালিসেড প্যারেনকাইমা ও স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে, পত্রকের প্যালিসেড প্যারেনকাইমা এবং হচ্ছে যে আমাদের স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে, পত্রকের প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে, প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে, পত্রকের প্যালিসেড প্যারেনকাইমা এবং হচ্ছে যে আমাদের যে স্পঞ্জি প্যারেনকাইমা আছে, এই যে দেখো ছবিটা, এই গোল গোল এগুলো স্পঞ্জি প্যারেনকাইমা, এই লম্বা লম্বা গুলা প্যালিসেড প্যারেনকাইমা। এই যে খেয়াল করো যে এই যে ছবি এনেছি, এই গোল গোল গুলা কি আমাদের, গোল গোল গুলা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, আর লম্বা লম্বা গুলা কি প্যালিসেড প্যারেনকাইমা। এই প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে একসারি বর্ণহীন আমাদের হচ্ছে কোষ থাকে। প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমার মাঝখানে বর্ণহীন লম্বা কোষসমূহ, স্পঞ্জি প্যারেনকাইমা এবং প্যালিসেড প্যারেনকাইমার মাঝে বর্ণহীন লম্বা কোষসমূহ, বর্ণহীন লম্বা কোষসমূহ, বর্ণহীন লম্বা একসারি কোষ থাকে, বর্ণহীন লম্বা একসারি কোষ থাকে, বর্ণহীন লম্বা একসারি কোষ থাকে, বর্ণহীন লম্বা একসারি কোষ থাকে। এদেরকে ট্রান্সফিউশন টিস্যু বলা হয়। কোষ থাকে, এদেরকে ট্রান্সফিউশন টিস্যু বলা হয়। এদেরকে কি বলি আমরা? এদেরকে ট্রান্সফিউশন টিস্যু বলে। এদেরকে কি বলি আমরা? ট্রান্সফিউশন টিস্যু বলে। এদেরকে কি বলে আমাদের? এদেরকে ট্রান্সফিউশন টিস্যু বলে। এদেরকে কি বলে? ট্রান্সফিউশন টিস্যু বলে। এটার উদাহরণটা কি? এর উদাহরণটা হচ্ছে পত্রকে পার্শ্বীয় ভাবে পানি পরিবহন করে। এদের কাজ কি? পাতায় পার্শ্বীয় ভাবে পানি পরিবহন করে। কাজ হচ্ছে পত্রকে পার্শ্বীয় ভাবে পানি পরিবহন করে, পত্রকে পার্শ্বীয় ভাবে পানি পরিবহন করে, পত্রকে পার্শ্বীয় ভাবে পানি পরিবহন করে, পত্রকে পার্শ্বীয় ভাবে হচ্ছে আমাদের কি করে? পানি পরিবহন করে। পত্রকে পার্শ্বীয় ভাবে হচ্ছে আমাদের কি করে? পানি পরিবহন করে। পত্রকে পার্শ্বীয় ভাবে কি করে? পানি পরিবহন করে। পত্রকে কিভাবে পানি পরিবহন করে? পার্শ্বীয় ভাবে পানি পরিবহন করে। পত্রকে পার্শ্বীয় ভাবে পানি পরিবহন করে কে? এই ট্রান্সফিউশন টিস্যু। ট্রান্সফিউশন টিস্যু কোথায় পার্শ্বীয় ভাবে পানি পরিবহন করে? যে পত্রক আছে, এই পত্রকে পার্শ্বীয় ভাবে পানি পরিবহন করে হচ্ছে কি আমাদের এই ট্রান্সফিউশন টিস্যু। তাহলে দেখো পাতা আমাদের কয় ধরনের আছে? পাতা আমাদের দুই ধরনের আছে, যৌগিক পত্র আর স্বল্পপত্র। এবং হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলা হচ্ছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা যে আছে, এই প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে সাইকাসের মধ্যে এক ধরনের বর্ণহীন লম্বা একসারি কোষ থেকে, যেটাকে ট্রান্সফিউশন টিস্যু বলে। এদের কাজ পাতার মধ্যে পার্শ্বীয় ভাবে, যে পাশ থেকে এই পাশে আমাদের হচ্ছে যে পানিগুলো পরিবহন করে নিয়ে যাওয়া। আসো সামনের দিকে যদি যাই, জীবন্ত জীবাশ্ম কাকে বলে? জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে ক নাম্বারে আসবে যে জীবন্ত জীবাশ্ম কি। বর্তমানকালের কোন জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য, বর্তমানকালে বেঁচে আছে এমন কোন উদ্ভিদের বৈশিষ্ট্য, অতীতকালে কোন জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে যদি মিল সম্পন্ন হয়, তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। তাহলে বর্তমানকালে কোন জীবন্ত উদ্ভিদের বৈশিষ্ট্য, বর্তমানকালে কোন জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালে কোন জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। সাইকাস একটি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। আমাদের গিঙ্কো বিলোবা একটা জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। কারণ কি? আমাদের এরা জীবিত আছে, এদের বৈশিষ্ট্য মরে গেছে এরকম উদ্ভিদের সাথে মিলে, তাই এদেরকে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলা হয়। সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলে? সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলে? আসলে দেখি সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল আমরা বলি। কারণ হচ্ছে সাইকাস হলো সাইক্যাডাস বর্গের অন্তর্গত। সাইকাস হলো কি আমাদের সাইক্যাডাস বর্গের অন্তর্গত। সাইকাস হচ্ছে সাইক্যাডাস বর্গের অন্তর্গত। সাইকাস হলো সাইক্যাডাস বর্গের অন্তর্গত। সাইকাস হলো, এটা ক্ষতে আসবে, এটা কিসে আসবে? ক্ষতে আসবে। সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়? সাইকাস হলো আমাদের হচ্ছে সাইক্যাডাস বর্গের অন্তর্গত। সাইকাস কিসের অন্তর্গত? সাইক্যাডাস বর্গের অন্তর্গত। সাইকাস কি আমাদের সাইক্যাডাস বর্গের অন্তর্গত। সাইকাস হলো সাইক্যাডাস বর্গের অন্তর্গত। আমাদের হচ্ছে যে এই মেসোজোয়িক যুগে সাইক্যাডাস বর্গের উদ্ভিদ, আমাদের মেসোজোয়িক যুগে আমাদের হচ্ছে সাইক্যাডাস বর্গের উদ্ভিদ, সাইক্যাডাস বর্গের অসংখ্য উদ্ভিদ, সাইক্যাডাস বর্গের অসংখ্য উদ্ভিদ পৃথিবী জুড়ে বিস্তৃত ছিল। সাইক্যাডাস বর্গের অসংখ্য উদ্ভিদ আমাদের পৃথিবী জুড়ে বিস্তৃত ছিল। সাইক্যাডাস বর্গের অসংখ্য উদ্ভিদ
পৃথিবী জুড়ে বিস্তৃত ছিল। সাইকেডেলস বর্গের অসংখ্য উদ্ভিদ পৃথিবী জুড়ে আমাদের বিস্তৃত ছিল, পৃথিবী জুড়ে বিস্তৃত ছিল। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের হচ্ছে যে সাইকাস হলো সাইকেডেলস বর্গের অন্তর্গত। মেসোজোয়িক যুগে আমাদের হচ্ছে এই সাইকেডেলস বর্গের অসংখ্য উদ্ভিদ পৃথিবী জুড়ে কি ছিল, আমাদের বিস্তৃত ছিল, যা বর্তমানে হচ্ছে যে আমাদের যা এই সাইকেডেলস বর্গের। তো দেখা যায় যে এরা আমাদের বর্তমানে বিস্তৃত ছিল, এদেরকে বর্তমানে জীবাশ্ম হিসেবে পাওয়া যায়, এদেরকে বর্তমানে জীবাশ্ম হিসেবে পাওয়া যায়, এদেরকে বর্তমানে জীবাশ্ম হিসেবে পাওয়া যায়, জীবাশ্ম হিসেবে পাওয়া যায়, এদেরকে বর্তমানে জীবাশ্ম হিসেবে পাওয়া যায়, জীবাশ্ম হিসেবে পাওয়া যায়। এ বর্গের সাইকাস, এ বর্গের সাইকাস জীবিত আছে, এই বর্গের সাইকাস উদ্ভিদ জীবিত, সাইকাস উদ্ভিদ জীবিত, সাইকাস উদ্ভিদ জীবিত, এবং এর বৈশিষ্ট্য, এবং এর বৈশিষ্ট্য, এবং এর বৈশিষ্ট্য, এবং এর কি আমাদের বৈশিষ্ট্য। তাহলে এ বর্গের সাইকাস হচ্ছে আমাদের কি, এ বর্গের সাইকাস উদ্ভিদ জীবিত, এবং এর বৈশিষ্ট্যটা আমাদের কেমন, এর বৈশিষ্ট্যটা আমাদের এই জীবাশ্ম উদ্ভিদের সাথে, এর বৈশিষ্ট্য জীবাশ্ম উদ্ভিদের সাথে মিলযুক্ত, জীবাশ্ম উদ্ভিদের সাথে মিল সম্পূর্ণ, জীবাশ্ম উদ্ভিদের সাথে মিল সম্পূর্ণ, জীবাশ্ম উদ্ভিদের সাথে মিল সম্পন্ন, মিল সম্পন্ন, তাই একে জীবন্ত জীবাশ্ম বলা হয়। তাই একে কি বলি আমরা, তাই একে জীবন্ত জীবাশ্ম বলে, তাই একে কি বলা হয়, জীবন্ত জীবাশ্ম বলে, তাই একে কি বলা হয়, জীবন্ত জীবাশ্ম বলে, তাই একে কি বলা হয়, তাই একে জীবন্ত জীবাশ্ম বলে। ঠিক আছে, তাহলে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয় আমরা কিন্তু হচ্ছে ভালো মতো এই জায়গাটা জেনে নিলাম যে সাইকাসকে কেন আমরা জীবন্ত জীবাশ্ম বলি। মনে রাখতে পারবো, লিখে ফেলো, এটা খতে আসবে, কারণ সাইকাসটা সাইকেডেলস বর্গের অন্তর্ভুক্ত। এই বর্গের অসংখ্য উদ্ভিদ পৃথিবীতে বর্তমানে জীবাশ্ম হিসেবে পাওয়া যাচ্ছে, যেহেতু এই বর্গের অসংখ্য উদ্ভিদ পৃথিবীতে জীবাশ্ম হিসেবে পাওয়া যায়, সেই বর্গের সাইকাস উদ্ভিদ জীবিত এবং এর বৈশিষ্ট্য জীবাশ্ম উদ্ভিদের সাথে মিল সম্পন্ন, তাই একে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলা হয়। গিনকো বিলোবার ক্ষেত্রেও সেম, যে গিনকো বিলোবা হচ্ছে গিনকোফাইটা বর্গের, গিনকোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত, গিনকোফাইটা বিভাগের অনেক উদ্ভিদ পৃথিবীতে আগে ছিল, এখন তাদের জীবাশ্ম হিসেবে পাওয়া যায়, তাই আমাদের গিনকোফাইটা এবং জীবাশ্ম উদ্ভিদের সাথে গিনকোফাইটার বৈশিষ্ট্য মিলে, তাই হচ্ছে যে আমরা একে কি বলি, গিনকো বিলোবা কে আমরা জীবন্ত জীবাশ্ম বলি। সো পরীক্ষায় এই জায়গা থেকে আসলে আমাকে একদম দাবরায় পারতে হবে, একদম কিভাবে পারতে হবে, দাবরায় পারতে হবে। ওকে, দেখো তাহলে এতটুকু গেল। এখন এরপরে আরেকটা প্রশ্ন পরীক্ষার মধ্যে আসবে তোমাদের, যে সাইকাস উদ্ভিদের সাথে ফার্নের সাদৃশ্য কোথায়, সাইকাসের সাথে ফার্নের সাদৃশ্য কোথায়, এইটাও পরীক্ষার মধ্যে হচ্ছে তোমাকে খতে আসতে পারে, যে সাইকাসকে কেন, খ নম্বরের প্রশ্ন, সাইকাসকে কেন পাম ফার্ন বলা হয়, খ নম্বরের প্রশ্ন, সাইকাসকে কেন পাম ফার্ন বলে, সাইকাসকে কেন কি বলি আমরা,
সাইকাসকে কেন হচ্ছে যে আমাদের পাম্প ফান্ড বলে? সাইকাসকে কি বলি আমরা? সাইকাসকে কেন আমরা পাম্প ফান্ড বলে? সাইকাসকে কেন পাম্প ফান্ড বলে? সাইকাসকে কেন কি বলি আমরা? পাম্প ফান্ড বলে। এটা নিয়ে হচ্ছে আমাদের কথা। দেখো, সাইকাস আর ফান উভয় উদ্ভিদই স্পোরোফাইট, এদের দেহকে মূলকাণ্ড পাতায় ভাগ করা যায়। সাইকাস এবং ফান উভয় পাতা যৌগিক হয়। সাইকাস এবং ফান উভয় কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে। সাইকাস এবং ফান উভয় শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট। সাইকাস এবং ফান উভয় যৌনক্রমটা অসম আকৃতির যৌনক্রম, মানে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার মধ্যে একটা দশা বড়, একটা দশা ছোট। এই কারণে সাইকাসের সাথে ফানের সাদৃশ্য আছে। এই যে সাইকাসের সাথে ফানের সাদৃশ্য আছে, এবং হচ্ছে আমাদের সাইকাস পাম গাছের মতো, সাইকাস পাম গাছের মতো, সাইকাস কি আমাদের পাম গাছের মতো, সাইকাস হচ্ছে পাম গাছের মতো খাড়া, সাইকাস হচ্ছে পাম গাছের মতো খাড়া হয়, পাম গাছের মতো খাড়া, প্লাস হচ্ছে ফানের সাথে তার মিল আছে, তাই সাইকাসকে পাম ফান বলা হয়। নগ্নবীজি উদ্ভিদে কি কি থাকে না? দেখো, নগ্নবীজি জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না, ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না, দ্বিনিষেক হয় না, ফল থাকে না, ফুল থাকে না। এগুলো হচ্ছে নগ্নবীজিতে আমাদের থাকে না, থাকে না ফিরিস্তি, যে এই থাকে না সেই থাকে না। এখন দেখো, সাইকাসের জনন প্রক্রিয়ার মধ্যে আমাদের হচ্ছে অযৌন জনন আছে, যৌন জনন আছে। সাইকাসের অযৌন জনন কি আমাদের? এইখানে আমাদের মুকুল সৃষ্টি হয়। সাইকাসে আমাদের হচ্ছে যে মুকুল তৈরি হয় মার্চ এবং এপ্রিল মাসে, আমাদের হচ্ছে যে মুকুল তৈরি হয়। সাইকাসের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে যে আমাদের কাণ্ডে, এই সাইকাসের অযৌন জননের ক্ষেত্রে আমরা মনে রাখবো কাণ্ডে মুকুল তৈরি হয়। কাণ্ডে কি তৈরি হয়? কাণ্ডে মুকুল তৈরি হয়। কাণ্ডে মুকুল তৈরি হয়। কাণ্ডে কি হয়? সাইকাসের কাণ্ডে আমাদের হচ্ছে মুকুল তৈরি হয়। এটা হচ্ছে আমাদের অযৌন জনন। কাণ্ডে মুকুল তৈরি হয়, এই মুকুল অন্য জায়গায় লাগালে পরিণত সাইকাস পাওয়া যায়। এই মুকুল তৈরি হয়, এই মুকুল অন্য স্থানে লাগালে, এই মুকুল অন্য স্থানে লাগালে, এই মুকুল অন্য স্থানে লাগালে পরিণত সাইকাস পাই। অন্য স্থানে লাগালে, অন্য স্থানে লাগালে আমাদের হচ্ছে লাগালে সাইকাস গাছ পাওয়া যায়। অন্য স্থানে লাগালে আমরা কি পাবো? সাইকাস গাছ পাবো। ঠিক আছে? তো আমাদের খুব কমন ইজিলি হচ্ছে যে আমরা এই জায়গা থেকে বুঝতে পারি। এই উপরের অংশটা লেখো, সাইকাস এবং ফানের সাদৃশ্য। প্রশ্নটা এভাবে লেখো, সাইকাসকে কেন পাম ফান বলা হয়? প্রথমে লেখো সাইকাস পাম গাছের মতো লম্বা ও খাড়া হয়, এরপর সাইকাসের সাথে সাদৃশ্য, ফানের সাদৃশ্য গুলো লেখো। লিখে লিখবা যে এই কারণে সাইকাসকে পাম ফান বলা হয়। এখনই লেখো, দ্রুত 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 লেখো, দ্রুত লেখো। লেখো, লেখা শেষ করো। লেখা হয়েছে? লেখা হয়েছে এ পেজ? ওকে, দেখো, আমাদের সাইকাসের পুং স্ট্রবিলাস, এই ছবিটা কিসের? এই ছবিটা পুং স্ট্রবিলাসের ছবি। এখানে মাইক্রো স্পোরোফিল বা আমাদের পুং রেণুপত্রগুলো একত্রিত হয়ে এরকম কোন আকৃতির একটা গঠন তৈরি করছে, যেটাকে পুং স্ট্রবিলাস বলা হয়।
এই মাইক্রোস্পোরোফিল যে আছে পুংরেণুপত্র, এর সরু প্রবর্ধিত মাথাকে অ্যাপোফাইসিস বলা হয়। এইটা কিন্তু হচ্ছে যে এই চিত্রটা আমাদের সিকিউ এন্ড এমসিকিউর জন্য আসে, সিকিউ এবং এমসিকিউতে আসে, সিকিউ এবং এমসিকিউতে আসে, সিকিউ এবং এমসিকিউতে আসে। এই যে আমাদের সরু প্রবর্ধিত মাথা, এটাকে বলি অ্যাপোফাইসিস। অ্যাপোফাইসিসটা কি আমাদের সরু প্রবর্ধিত মাথা, অ্যাপোফাইসিসটা আমাদের কি সরু প্রবর্ধিত মাথা, অ্যাপোফাইসিসটা কি আমাদের সরু প্রবর্ধিত মাথাকে আমরা কি বলি অ্যাপোফাইসিস। সরু প্রবর্ধিত যে মাথা আছে, সরু প্রবর্ধিত মাথাকে বলি আমরা অ্যাপোফাইসিস। এই অ্যাপোফাইসিসটা আমাদের কি মাইক্রোস্পোরোফিল বা পুংরেণুপত্র, এটা কি আমাদের মাইক্রোস্পোরোফিল বা পুংরেণুপত্র। তাহলে পুংরেণুপত্র সরু প্রবর্ধিত মাথাকে বলি এপিফাইসিস। এই যে ছবি, এটা শুক্রাণু লাটিমের মতো দেখতে, ফ্লাজেলা বিশিষ্ট এবং উদ্ভিদকুলের সর্ববৃহৎ। এটা মেগাস্পোরোফিল। এটা কি মেগাস্পোরোফিল। মেগাস্পোরোফিলের কিনারায় এই যে দেখো ডিম্বক গুলা আছে, কোথায় মেগাস্পোরোফিলের কিনারায় ডিম্বক আছে এবং ডিম্বক গুলা মেগাস্পোরোফিলের কিনারায় নগ্ন অবস্থায় রয়েছে। এরপর হচ্ছে যে আমরা এই যে দেখো সাপের ফনার মতো যে গঠনটা দেখতে পাচ্ছি, এই সাপের ফনার মতো গঠনটাকে বলি আমরা পিনিউল। সাপের ফনার মতো গঠনটাকে কি বলি পিনিউল। তাহলে আমাদের মাইক্রোস্পোরোফিল বা পুংরেণুপত্রতে আমরা পাচ্ছি সরু প্রবর্ধিত মাথাকে অ্যাপোফাইসিস বলছি। আমাদের স্ত্রীরেণুপত্রের মধ্যে আমরা এই স্ত্রীরেণুপত্রের মধ্যে সাপের ফনার মতো একটা অংশ দেখতে পাই, সেটাকে পিনিউল বলি। পরীক্ষার মধ্যে ছবিতে এটা বা এটা এবং এটা, এই দুইটা ছবি দিয়ে দিবে, বা এরকম এখানে চারটা থেকে যে কোনো একটা ছবি দিবে, দিয়ে বলবে এটা কোন উদ্ভিদ, এটা নগ্নবীজ উদ্ভিদের আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তো ছবি অবশ্যই মনে রাখতে হবে, যখনই কোনো ছবি পাবা চোখটা খুলে বড় করে এভাবে দেখবা, কারণ ছবি থেকে তোমাদের বোর্ডে প্রশ্ন আসবে। এখন দেখো যে আমাদের যৌন জননের ক্ষেত্রে দেখো যে আমাদের সাইকাস কিন্তু আমাদের সাইকাসের ক্ষেত্রে মূল কথা হচ্ছে সাইকাস কিন্তু ভিন্নভাষী। সাইকাস হচ্ছে ভিন্নভাষী, সাইকাস হচ্ছে আমাদের ভিন্নভাষী, সাইকাস হচ্ছে ভিন্নভাষী। ভিন্নভাষী বলতে কি বোঝায়? পুং উদ্ভিদ ও স্ত্রী উদ্ভিদ আলাদা, পুং এবং স্ত্রী উদ্ভিদ আলাদা, পুং এবং স্ত্রী উদ্ভিদ আলাদা, পুং এবং স্ত্রী উদ্ভিদ আলাদা। খেয়াল করে দেখো যে আমাদের তাইলে আসো যে আমাদের সাইকাস, সাইকাসের মধ্যে তাইলে দুইটা উদ্ভিদ আছে, একটাকে বলি হচ্ছে আমরা পুং উদ্ভিদ, আরেকটাকে বলি স্ত্রী উদ্ভিদ। পুং উদ্ভিদ আরেকটাকে বলি হচ্ছে যে আমরা স্ত্রী উদ্ভিদ, পুং উদ্ভিদ আরেকটাকে কি বলি আমরা স্ত্রী উদ্ভিদ, পুং উদ্ভিদ আরেকটাকে কি বলি আমরা স্ত্রী উদ্ভিদ। এই যে পুং উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদ আছে, পুং উদ্ভিদে আমরা দেখতে পাই পুংরেণুপত্র, পুং উদ্ভিদে আমরা কি দেখতে পাই? পুংরেণুপত্র, পুংরেণুপত্র বা ইংরেজিতে বলা হয় মাইক্রোস্পোরোফিল। পুংরেণুপত্র বা ইংরেজিতে বলি হচ্ছে মাইক্রোস্পোরোফিল, 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 মাইক্রোস্পোরোফিল। স্ত্রী উদ্ভিদে আমরা কি দেখতে পাই? স্ত্রী রেণুপত্র বা মেগাস্পোরোফিল, স্ত্রী রেণুপত্র বা ইংরেজিতে বলি হচ্ছে আমরা মেগাস্পোরোফিল, 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 মেগাস্পোরোফিল। তাহলে হচ্ছে পুংরেণুপত্র বা মাইক্রোস্পোরোফিল, স্ত্রী রেণুপত্র বা মেগাস্পোরোফিল। এখানে আমরা মনে রাখবো যে পুংরেণুপত্রের সরু প্রবর্ধিত মাথাকে, সরু প্রবর্ধিত মাথা, সরু প্রবর্ধিত মাথা, সরু প্রবর্ধিত মাথাকে কি বলি আমরা? অ্যাপোফাইসিস। সরু প্রবর্ধিত মাথাকে কি বলি আমরা? অ্যাপোফাইসিস, অ্যাপোফাইসিস, অ্যাপোফাইসিস। এখানে স্পোর সৃষ্টিকারী কোষকে কি বলি আমরা? এখানে যে স্পোর সৃষ্টিকারী কোষ, যে কোষটা আমাদের স্পোর সৃষ্টিকারী কোষ হবে, স্পোর সৃষ্টিকারী কোষ, সেটাকে বলি স্পোরনজিয়া। স্পোর সৃষ্টিকারী কোষকে কি বলি আমরা? স্পোরনজিয়া, স্পোরনজিয়া। যে কোষটা থেকে স্পোর তৈরি হবে তাকে কি বলি আমরা? স্পোরনজিয়া। এই স্পোরনজিয়ার গুচ্ছকে কি বলি? স্পোরনজিয়ামের গুচ্ছ, স্পোরনজিয়ামের গুচ্ছ হচ্ছে সোরাস। স্পোরনজিয়ামের গুচ্ছ কি? সোরাস। স্পোরনজিয়ামের গুচ্ছ কি? স্পোরনজিয়ামের গুচ্ছ হচ্ছে আমাদের সোরাস। স্পোরনজিয়ামের গুচ্ছ কি? স্পোরনজিয়ামের গুচ্ছ হচ্ছে আমাদের সোরাস। স্পোরনজিয়ামের গুচ্ছ কি? সোরাস। এখন এই যে দেখো যে আমাদের তাইলে পুংরেণুপত্র বা মাইক্রোস্পোরোফিলের মধ্যে আমাদের কি আছে? স্পোরনজিয়া আছে, স্পোরনজিয়া, স্পোরনজিয়া, স্পোরনজিয়া। এই স্পোরনজিয়া থেকে আমাদের আসে পুংরেণু। এখান থেকে আসে কি আমাদের? পুংরেণু মাতৃকোষ। স্পোরনজিয়া থেকে কি আসে? পুংরেণু মাতৃকোষ। স্পোরনজিয়া থেকে আসে পুংরেণু মাতৃকোষ বা পুংরেণু মাতৃকোষ, পুংরেণু মাতৃকোষ, পুংরেণু মাতৃকোষ। এই মাতৃকোষ কথাটা যে জায়গায় থাকবে সেটা মনে রাখবে ডিপ্লয়েড। এই পুংরেণু মাতৃকোষ থেকে তৈরি হবে হচ্ছে আমাদের পুংরেণু, পুংরেণু যেটা আমাদের হচ্ছে হ্যাপ্লয়েড। সেখান থেকে তৈরি হবে শুক্রাণু, যেটা আমাদের কি? যেটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড, যেটা আমাদের কি? হ্যাপ্লয়েড, যেটা আমাদের কি? যেটা হচ্ছে হ্যাপ্লয়েড। দেখো পুংরেণু মাতৃকোষ, এখান থেকে পুংরেণু, এখান থেকে শুক্রাণু। পুংরেণু মাতৃকোষ থেকে পুংরেণু তৈরি হবে কোন প্রক্রিয়ায়? মায়োসিস প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়?
মায়োসিস প্রক্রিয়ায় তৈরি হবে। স্ত্রী রেণু যে আছে, স্ত্রী রেণুতে আমাদের হচ্ছে যে এই স্ত্রী রেণু বা মেগাস্পোরোফিল এর কিনারায় ডিম্বক থাকে, এর কিনারায় আমাদের হচ্ছে যে ডিম্বক থাকে, এর কিনারায় ডিম্বক থাকে নগ্নভাবে, এর কিনারায় ডিম্বক থাকে নগ্নভাবে, নগ্নভাবে ডিম্বক থাকে, এর কিনারায় ডিম্বক থাকে কিভাবে, এর কিনারায় ডিম্বক থাকে হচ্ছে যে আমাদের নগ্নভাবে থাকে, এবং বলা আছে যে এরা কোনো স্ট্রবিলাস গঠন করে না, স্ট্রবিলাস গঠন করে না। এর উপরের অংশকে বলা হয় পিনিউল বলা হয়। এরা কোনো স্ট্রবিলাস গঠন করে না, স্ট্রবিলাস গঠন করে না, স্ট্রবিলাস গঠন করে না, স্ট্রবিলাস গঠন করে না। এর হচ্ছে যে আমাদের উপরের অংশকে, স্ত্রীণুর উপরের অংশকে বলি হচ্ছে আমরা পিনিউল। উপরের অংশকে কি বলি আমরা? পিনিউল, যেটা সাপের ফনার মতো দেখতে। পিনিউলটা দেখতে কিসের মতো? পিনিউলটা দেখতে হচ্ছে সাপের ফনার মতো, সাপের ফনার মতো। পিনিউলটা দেখতে কিসের মতো? সাপের ফনার মতো। পিনিউলটা দেখতে কিসের মতো? সাপের ফনার মতো। এই যে স্ত্রীরেণু বা মেগাস্পোরোফিল যে আছে, এখানে থেকে আমরা দেখতে পাই, এখান থেকে তৈরি হয় স্ত্রীরেণু মাতৃকোষ। এখান থেকে কি তৈরি হয়? স্ত্রীরেণু মাতৃকোষ। স্ত্রীরেণু মাতৃকোষটা কেমন আমাদের? স্ত্রীরেণু মাতৃকোষটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড। সেখান থেকে তৈরি হবে হচ্ছে যে আমাদের স্ত্রী রেণু, যেটা আমাদের হচ্ছে যে হ্যাপ্লয়েড। এইখানে আমাদের কি ঘটবে? এইখানে আমাদের মায়োসিস ঘটবে। কি ঘটবে এই জায়গায়? মায়োসিস। এখন হচ্ছে আমাদের এখানে এই স্ত্রী উদ্ভিদে একটা স্পেশাল জিনিস পাওয়া যায়, আর্কিগোনিয়াম। সো এই স্ত্রী রেণু থেকে কিন্তু আমাদের আর্কিগোনিয়াম তৈরি হয়। এইটা আমাদের একটা স্পেশাল জিনিস। আর্কিগোনিয়ামটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ। এখানে আর্কিগোনিয়াম নামে একটা স্পেসিফিক অংশ পাওয়া যায় নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে। এটা কিন্তু আবৃত বীজিতে আর্কিগোনিয়াম থাকে না। এই আর্কিগোনিয়াম থেকে তৈরি হয় হচ্ছে আমাদের ডিম্বাণু। তাহলে এই আর্কিগোনিয়াম টার্মটা কিন্তু এই জায়গায় স্পেশাল। আর্কিগোনিয়াম সব জায়গায় থাকে না। আর্কিগোনিয়াম থেকে কি হয় আমাদের? আর্কিগোনিয়াম থেকে তৈরি হয় হচ্ছে আমাদের ডিম্বাণু। আর্কিগোনিয়াম থেকে কি তৈরি হয়? আর্কিগোনিয়াম থেকে তৈরি হয় ডিম্বাণু। তাহলে এতটুকু অংশ আমরা সুন্দর করে লিখে ফেলি। খুব খুব ইম্পর্টেন্ট কথা। কোরালয়েড মূলের চিত্র আঁকা লাগবে না, পরীক্ষায় আসলে কোরালয়েড মূলের চিত্র দিবা না। কোরালয়েড মূলের চিত্রটা পরীক্ষায় আসলেও দেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা হচ্ছে একটা মানে কি বলবো, কোরালয়েড মূলের ছবি যদি আঁকতে চাও এরকম, এরকম হচ্ছে যে মানে কোনো ফিক্সড কোনো ছবি না, এটা কোরালয়েড মূল বলতে পারো। কোনো ফিক্সড কোনো ছবি না, লাগবে না। কোরালয়েড মূলের ছবি আসলে পরীক্ষা আঁকবা না। তাহলে দেখো এই জায়গাটায় আমরা পারছি সাইকাসে পুং উদ্ভিদ, স্ত্রী উদ্ভিদ, পুংরেণু পত্র থেকে স্পোরেঞ্জিয়া, পুংরেণু মাতৃকোষ, পুংরেণু শুক্রাণু, স্ত্রী রেণু মাতৃকোষ, স্ত্রী রেণু আর্কিগোনিয়াম, ডিম্বাণু আমরা দেখতে পাই। আর এখানে একটা টপিক আছে যে আমাদের পুং স্পোরোফিল আর স্ত্রী স্পোরোফিলের মধ্যে পার্থক্য। পুং স্পোরোফিল আর স্ত্রী স্পোরোফিলের মধ্যে পার্থক্য। নিষেক মানে তো আমরা জানি শুক্রাণু প্লাস ডিম্বাণুর মিলন। এই যে আমাদের শুক্রাণু প্লাস হচ্ছে যে কার মিলন হবে? ডিম্বাণু। শুক্রাণু প্লাস ডিম্বাণুর মিলনের ফলে কি তৈরি হবে? জাইগট। শুক্রাণু প্লাস ডিম্বাণুর মিলনের ফলে জাইগট তৈরি হবে। আর এই যে আমাদের পুং স্পোরোফিল আর স্ত্রী স্পোরোফিল, এই জায়গাটা পুরোটা রিডিং দিয়ে দিবা, যে রিডিং মারবা। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে আমাদের এক নম্বরে শোভা বর্ধনকারী উদ্ভিদ। এক নম্বরে রাখি শোভা বর্ধনকারী উদ্ভিদ। শোভা বর্ধনকারী উদ্ভিদ, যারা শোভা বর্ধন করে, যে যে কোনো জায়গায় শোভা বর্ধনকারী উদ্ভিদ। এরা ঘর সাজাতে ব্যবহার হয়, ঘর সাজাতে ব্যবহৃত হয়, ঘর সাজাতে ব্যবহৃত হয়। তুমি ঘর সাজানোর জন্য ব্যবহৃত করতে পারবা সাইকাসের পাতা, এগুলো ঘর সাজানোর জন্য ব্যবহার করবা। এরা গেট সাজাইতে, বিভিন্ন জায়গায় গেট সাজাতে ব্যবহৃত হয়। সাইকাস এর কয়েকটা প্রজাতি নিয়ে কথা বলছে। সাইকাস সারসিনালিস, সাইকাস সারসিনালিস। এই যে সাইকাস সারসিনালিস আছে,
সাইকাস টার্সিনালিস থেকে মনে রাখবা, এই সাইকাস টার্সিনালিস থেকে মনে রাখতে হবে যে এর স্ফীতকন্দ ও বীজ থেকে এবার রুট বা বার্লি পাওয়া যায়। এর স্ফীতকন্দ মানে এর মোটা কাণ্ড, স্ফীতকন্দ বা ও বীজ থেকে, স্ফীতকন্দ ও বীজ থেকে এবার রুট বা বার্লি পাওয়া যায়। স্ফীতকন্দ বা বীজ থেকে পাওয়া যায় এবার রুট বা বার্লি পাওয়া যায়। স্ফীতকন্দ বা বীজ থেকে কি পাওয়া যায়? এবার রুট বা বার্লি পাওয়া যায়। স্ফীতকন্দ বা বীজ থেকে কি পাওয়া যায়? এবার রুট বা বার্লি পাওয়া যায়। সাইকাস টার্সিনালিসের কচি পাতা, কচি পাতা আমাদের হচ্ছে যে পেটের পীড়া, কচি পাতাটা হচ্ছে পেটের পীড়া ও চর্মরোগের ওষুধ। পেটের পীড়া ও চর্মরোগের ওষুধ। পেটের পীড়া ও চর্মরোগের ওষুধ। পেটের পীড়া এবং চর্মরোগের ওষুধ। পেটের পীড়া ও চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। সাইকাস পেকটিনাটা যে আমাদের রয়েছে, সাইকাস পেকটিনাটা, সাইকাস পেকটিনাটা, সাইকাস পেকটিনাটা যে আমাদের রয়েছে, সাইকাস পেকটিনাটা, সাইকাস পেকটিনাটা, সাইকাস পেকটিনাটারও যে আমাদের কি বলছে, সাইকাস পেকটিনাটা এই উদ্ভিদের কচি পাতা সবজি হিসেবে খাওয়া যায়। কচি পাতা সবজি হিসেবে খাওয়া যায়। এর কচি পাতাটা আমাদের সবজি হিসেবে খাইতে পারি। কচি পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়, সবজি হিসেবে ব্যবহৃত হয়। সাইকাস রেবুলাটা আছে একজন, সাইকাস রেবুলাটা, সাইকাস রেবুলাটা, সাইকাস রেবুলাটা, রেবুলাটা, সাইকাস রেবুলাটার হচ্ছে যে আমাদের যে ইনফরমেশনটা মনে রাখতে হবে, সাইকাস রেবুলাটার যে ইনফরমেশনটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে এর বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত। এর বীজটা আমাদের কি হিসেবে ব্যবহৃত হয়? এর বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত। এর বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এর বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। লিখে ফেল। এটা পরীক্ষায় খ বা গ তে আসতে পারে। আজকে এতটুকুই পড়া। নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে যে আজকে তো কি বার? আজকে মঙ্গলবার। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের বৃহস্পতিবার। বৃহস্পতিবারে আমরা সেকেন্ড হাফ মানে হচ্ছে যে আবৃতবীজি পড়বো। আজকে আমরা অল্প পড়লাম, নেক্সট ক্লাসে কিন্তু এটা কাফারা দিতে হবে, নেক্সট ক্লাসে কিন্তু বেশি পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ, আজকের পড়ার মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে, কিছু না বোঝা থাকলে জানাও আমাকে। তো আমরা এতটুকু ঠান্ডা মাথায় পড়লাম, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এই অধ্যায় থেকে একটা সিকিউ কিন্তু আসবে। তো আমরা নগ্নবীজি পাঠটা যদি ভালো করে পারি, এখান থেকে একটা অংশ কিন্তু চলে আসবে, মানে একটা হাফ চলে আসবে। বাকি হাফ আবৃতবীজি থেকে সাধারণত আসে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সকলকে। দেখা হবে নেক্সট ক্লাসে। আর 2000+ স্টুডেন্ট কিন্তু আমাদের হয়ে গেছে। বাকি বন্ধু বান্ধবদের ডাক দাও, তারা যেন চলে আসে আমাদের এই কোর্সে। আল্লাহ হাফিজ।